আমি জানি আপনি এখানে আমাদের রোফ কলেজে একবার মোটিভেশনাল স্পিকার হিসাবে এসেছিলেন, এবং আমাদের সেই সময়ে স্টুডেন্টরা খুবই উজ্জীবিত হয়ে আমরা খুবই চমৎকার একটি রেজাল্ট করতে সম্মত হয়েছিলাম। আমাদের এইবারের যে ব্যাচ আছে তার চেয়েও বেশি ভালো ছেলেরা মেয়েরা আমাদের সাথে এখন আছে। আমি আশা করছি আপনার মূল্যবান কথা শুনে তারা এই কোভিড-19 পরিস্থিতিতেও আরো অনেক বেশি উজ্জীবিত হবে এবং তাদের স্বপ্নের জায়গাটায় পৌঁছতে খুব বেশি সহায়ক হবে আপনার কথাগুলি। স্যার, আপনি শুরু করতে পারেন। জি, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার সাউন্ডটা একটু আনমিউট করতে হবে, সাউন্ড মিউট আছে স্যার। স্যার সাউন্ডটা মিউট। এবার ঠিক আছে? এবার ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, তবে আমাকে দেখা যাচ্ছে কি? জি দেখা যাচ্ছে আপনাকে। আচ্ছা, আমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছি না, ফলে কত দূর কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, তো আমাকে আপনি দেখতে পাচ্ছেন না? সবাই দেখতে পাচ্ছে? জি আমরা সবাই দেখতে পাচ্ছি, আপনি শুরু করেন স্যার, অসুবিধা নেই স্যার, আমরা দেখতে পাচ্ছি আপনাকে। সাউন্ড আবার মিউট হয়ে গেছে, সাউন্ড আবার সাউন্ড একটু এবার ঠিক আছে? এবার ঠিক আছে? জি স্যার এবার ঠিক আছে স্যার। ওকে, না আমি আমাকে দেখতে পাচ্ছি না তো, মানে আমার চেহারা কতটুকু কি কাটা গেছে কিনা, আলো ঠিক আছে? একদম ঠিক আছে স্যার, একদম ঠিক আছে, আপনি বলতে শুরু করুন তাহলে হবে স্যার, কোনো সমস্যা নেই স্যার। ওকে, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। প্রিন্সিপাল জুনায়েদ আহমেদ স্যার আমার সম্পর্কে যা বললেন এতক্ষণ ধরে, আমি খুব মানে বিব্রত হচ্ছিলাম, লজ্জিত হচ্ছিলাম, কারণ নিজের প্রশংসা শুনতে আমার ভালো লাগে না, মনে হয় না যে এত যোগ্য আমি। তবে এটা ঠিক যে বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটিজ কলেজগুলোতে আমি লেকচার দিয়ে থাকি, এই ধরনের লেকচারই দিয়ে থাকি। তো আজকে আমি ছাত্রদেরকে বলছি, হ্যাঁ আমি গত 3 বছর আগে এই বীরশ্রেষ্ঠ আব্দুর এখানেও দুটো সেশন নিয়েছিলাম, এবং এই যে সকল ছাত্ররা সেই ট্রেনিং এ অংশ নিয়েছিল তারা এখনো আমাকে ফোন করে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যে স্যার আপনার লেকচার গুলো এখনো মনে আছে। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো আজকে আমরা যেটা আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা সফলতা চাই, সবাই সফলতা চাই, সাকসেস চাই। তো সারোয়ার স্যার কোনো সমস্যা হলে আমাকে বলেন যে স্যার আমি বলবো স্যার। স্যার আপনি কন্টিনিউ করেন স্যার, আমি আসি, অসুবিধা নেই, আপনার কোনো প্রবলেম হয় আমি বলবো স্যার, আপনি কন্টিনিউ করতে থাকেন স্যার। আচ্ছা, তো আমরা সবাই সাকসেস চাই, সফলতা চাই। যেমন পিএসসি তে, জেএসসি তে, এসএসসি তে, এইচএসসি তে, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় ইন্টারভিউতে আমরা সবাই সফলতা চাই। এই যে সাকসেস বা সফলতা, জীবনের সর্বক্ষেত্রে আমরা সফলতা চাই। তাহলে এই সফল যদি হতে চাই এবং আমার সফলতার শীর্ষে পৌঁছাতে গেলে আসলে আমাদের কি করতে হবে, কি করা দরকার, সেটা আমি বলেছি। সে একেবারে জীবনের শুরু থেকে, পিএসসি থেকে শুরু করে একেবারে জীবনের চাকরি জীবন পর্যন্ত আমরা বিভিন্ন ইন্টারভিউ ক্রস করি, পরীক্ষা ক্রস করি, এইসব জায়গায় আমরা সফল হতে চাই। এবং যে দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সবকিছুতে আমরা সফল হতে চাই, চাকরি জীবনে সফল হতে চাই, ব্যবসায়িক জীবনে সফল হতে চাই। তো এই সকল ক্ষেত্রে, সফলতার ক্ষেত্রে আমাদের কি কি ধাপগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, মেনে চলতে হবে, এমনকি ছাত্রদের জন্য হলেও সেটার একটা সংক্ষিপ্ত সামারি আমি করতে চাই। সেটা হচ্ছে 3টে জিনিস আমাদের ছাত্রছাত্রীদেরকে মনে রাখতে হবে, শিক্ষার্থীদের। সেটা হচ্ছে যে সফলতার জন্য, সফলতা মানে আমরা যেটা চাই সেটা পাওয়া, এবং সেটা নীতি নৈতিকতার সাথে পাওয়া। আমি যেটা চাবো সেটা পাবো, সেটাই হচ্ছে সাকসেস। এবং ওই পাওয়াটা হতে হবে নৈতিকতার মাধ্যমে, অনৈতিকভাবে নয়। তাহলে আমি কিভাবে পেতে পারি, আমার চাওয়াটাকে পাওয়া করতে পারি? তো এ ব্যাপারে মনোবিজ্ঞানীরা, আচরণবিদরা, সমাজবিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন। সারা পৃথিবীতে এটা নিয়ে অনেক কাজ হয়েছে যে সফল হওয়ার উপায় কি। তো একটা, আমি যদি এটাকে, এই পুরো গবেষণাটাকে একটা সামারাইজ করি, সেটা হচ্ছে যে 3টে শব্দ দিয়ে সেটা মনে রাখতে হবে সব ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদের। 3টা শব্দ, সেটা কি? এ ডি এ, এ ডি এ। প্রথম এ মানে হলো অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে কল্পনা করা, স্বপ্ন দেখা, আকাঙ্ক্ষা করা, অ্যাম্বিশাস হওয়া।
যে আমি সফল হতে চাই, আমি সেরা হতে চাই, আমি জিপিএ গোল পেতে চাই, এ প্লাস পেতে চাই, আমি জীবনে এটা হতে চাই, ওটা হতে চাই, তাহলে অ্যাম্বিশাস হওয়া নাম্বার ওয়ান। কেন হওয়া, কেন অ্যাম্বিশাস হতে হবে, কেন স্বপ্ন দেখতে হবে, কেন আকাঙ্ক্ষা করতে হবে, এটা আমি পরে ব্যাখ্যা করছি। তাহলে প্রথমে হচ্ছে এ, অ্যাম্বিশন। দ্বিতীয় হচ্ছে ডিসিশন, ডি, এ ডি, ডিসিশন। কারণ আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক কিছুই ভাবি, কিন্তু আমরা কিন্তু সবকিছু করি না, করি কিন্তু একটা জিনিস, ডিসিশনটা আমরা এক জায়গায় নিতে হবে যে আমি এটা করবো। আমি এতগুলো স্কুলে ভর্তি হতে পারি, আমি এখানে ভর্তি হবো, আমি এতগুলো ইউনিভার্সিটি চান্স পেয়েছি, আমি এখানে পড়বো, ডিসিশন। ওকে, এটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করবো। নাম্বার থ্রি, অ্যাকশন। লাস্টের এ মানে হলো অ্যাকশন। তাহলে কি হলো, এডিএ, অ্যাম্বিশন, ডিসিশন, অ্যাকশন। এই তিনটে জিনিস যদি আমি করতে পারি তাহলে আমি সফলতার জায়গায় পৌঁছাতে পারবো। ওকে, তাহলে প্রথমে আমি আসি অ্যাম্বিশন বা স্বপ্ন কেন দেখব। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মানুষকে, শুধুমাত্র মানুষকে স্বপ্ন দেখার ক্ষমতা দিয়েছেন। স্বপ্ন, ইমাজিনেশন। পৃথিবীর অন্য কোনো পশু পাখিরা, ফেরেশতারা, ওরা কিন্তু স্বপ্ন দেখতে পারে না। স্বপ্ন শুধু মানুষই দেখতে পারে। কেন? মানুষ স্বপ্ন দেখতে পারে বলেই মানুষ সৃষ্টি করতে পারে। মানুষের ইমাজিনেশন, কল্পনা শক্তি, স্বপ্ন শক্তি আছে বলে সৃষ্টি শক্তি আছে। ইমাজিনেশন আছে বলে সৃষ্টি করার ক্ষমতা আছে। মানুষ যখন স্বপ্ন দেখে, আমি মোবাইল বানাবো, বানিয়েছে। আমি বাড়ি বানাবো, বানিয়েছে। আমি এটা করব, করেছে। তার মানে মানুষকে প্রথমে ভাবতে হয়, কল্পনা করতে হয়। এই জন্য আইনস্টাইন বলেন, ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ। আমাদের ইমাজিনেশন, স্বপ্ন, ভাবার ক্ষমতা সবচেয়ে শক্তিশালী। তাহলে এই জন্যই বলা হয় মানুষ স্বপ্নের সমান বড়। তাহলে কি ব্যাপারটা কি দাঁড়ালো, যে মানুষ স্বপ্ন দেখতে পারে, এই ক্ষমতা সৃষ্টিকর্তা মানুষকে দিয়েছেন। কিন্তু মানুষ যদি সেই ক্ষমতাটাকে না কাজে লাগায়, তাহলে মানুষ তো সৃষ্টি করতে পারবে না। আমি সফল হতে চাই, আমি যদি সেটা না করি তাহলে সফল কি করে হবো? আমি আমি আমেরিকা যেতে চাই, যদি না চাই তাহলে কি করে যাব? আমি ভালো রেজাল্ট করতে চাই, এটা না চাইলে আমি কি করে করব? মানে আমাকে চাইতে হবে। যেমন পশু পাখিদের কথা যদি বলি, আজ থেকে লক্ষ বছর আগে পশু পাখিরা যেমন ছিল তেমনই আছে। কেন? কারণ তারা তো স্বপ্ন দেখতে পারে না। বাবুই পাখির বাসা লক্ষ বছর আগে যেমন ছিল, বাবুই পাখির বাসা তেমনই আছে, লক্ষ বছর পর তেমনই থাকবে। কেন? কারণ তারা কখনো স্বপ্ন দেখতে পারে না, কল্পনা করতে পারে না যে আমি বাসার আকার পরিবর্তন করবো, সাইজ পরিবর্তন করবো। যেহেতু তাদের স্বপ্ন দেখার ক্ষমতা নাই, ইমাজিনেশন নাই, এই জন্য তাদের মধ্যে ক্রিয়েশন নাই, সৃষ্টি নেই। তাহলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার যে মানুষের স্বপ্ন দেখার ক্ষমতা আছে, কল্পনা করার ক্ষমতা আছে, এবং এই ক্ষমতা আছে বলেই মানুষ পৃথিবীটাকে বদলে ফেলেছে। এত কিছু আমরা করতে পেরেছি কেন? আমাদের ওই ক্ষমতা, ইমাজিনেশন বা অ্যাম্বিশাস ক্ষমতা আছে। ওকে, গবেষকরা বলছেন যে মানুষ যখন স্বপ্ন দেখে, কোনো কিছু চিন্তা করে যে আমি এটা চাই, এটা করব, তখন তার ব্রেনের মধ্যে নিউরোনাল একটা ইন্টারকানেকশন, নিউরোজেনেসিস হয়। একটা ছবি এঁকে যায় যেটা আমি আশা করছি বা চাইছি। এবং কোনো কোনো গবেষক বলেন ওই আকারটা, ওই স্বপ্নটা বা ছবিটা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে ওটা বাস্তবায়ন হয়। আমি যেটা স্বপ্ন দেখেছি ওটা একটা ছবি ব্রেনে এঁকে যায়, ওটা একটা ছবি এঁকে যায়, ওটা রিয়েলিটি হয় যখন আমি অ্যাকশনে যাই। ওকে, কি করে যাব সেটা পরে আসছি। তাহলে আমরা এতটুকু বুঝে নিলাম যে মানুষকে স্বপ্ন দেখতে হয়, ভাবতে হয় যে আমি বড় হতে চাই, আমি সফল হতে চাই, আমি সেরা হতে চাই। এটা হলো 1 নম্বর বিষয়। আশা করছি আমার কাছে আমি আমার শিক্ষার্থীদের ক্লিয়ার করতে পেরেছি। সারোয়ার স্যার?
স্যার সে ঠিক আছে স্যার, প্লিজ কন্টিনিউ। আমি কোনো সমস্যা থাকলে আমি বলবো, আপনি কন্টিনিউ করতে পারেন স্যার। ওকে, তাহলে আমি আমার শিক্ষার্থীদেরকে এতটুকু বোঝাতে পারলাম সংক্ষেপে যে মানুষকে স্বপ্ন দেখতে হবে, কল্পনা করতে হবে যে আমি জীবনে কি কি করতে চাই। কোনো কোনো বিজ্ঞানী বলেন যে, এমনকি লিখতেও বলেছেন কোনো কোনো বিজ্ঞানী, যে আমি 5 বছরের মধ্যে এটা করব, 10 বছরের মধ্যে এটা করব, জীবনে সফল হওয়ার পর ইঞ্জিনিয়ার হয়ে গেলে ডাক্তার হলে এটা করবো, তারপর আমি এটা করব, তারপর এটা করব, এবং একটা ছবি এঁকে রাখতে বলেছে, এবং ওটাই ছবিগুলো আস্তে আস্তে সবগুলো বাস্তবায়ন হয়, এটা প্রমাণিত হয়েছে। যাই হোক, ওই লাইনে আর নাই গেলাম। তার মানে অ্যাম্বিশাস হতে হবে, প্রত্যেকটা শিক্ষার্থীকে ছোটবেলা থেকে অ্যাম্বিশাস হতে হবে। আমি জীবনে কি কি করতে চাই এই একটা ভাবনা মাথার মধ্যে রাখতে হবে। যদি কাগজে লিখে রাখা যায় তো ভালো। নাম্বার 1। নাম্বার 2, ডিসিশন। কেন ডিসিশন? বিজ্ঞানী বলছেন আমরা যখন অনেক কিছুই তো আমরা ভাবি, কিন্তু আমরা একটা জায়গায় ভেবে আমরা একটা ডিসিশন নেবো যে আমরা এই কাজটা করবো। আমরা 10টা কাজের কথা ভেবেছি, কিন্তু আমরা কাজটা একটাই করবো। হ্যাঁ, তো আমাকে প্রথমে ওই ডিসিশন নিতে হবে, এবং ডিসিশন নিয়ে পরিকল্পনা করতে হবে, প্ল্যানিং করতে হবে। আমি ডিসিশন নিয়েছি আমি A+ পেতে চাই বা GPA 5 পেতে চাই, এইটা আমার স্বপ্ন। তখন আমাকে ডিসিশন নিয়ে পরিকল্পনা করতে হবে যে আমি সিলেবাস গুলো কেমন করে শেষ করব, কখন কোনটা পড়বো, কোন বইটা কখন শেষ করব, কোনো কিছু যদি বুঝতে না পারি তাহলে কার কাছ থেকে বুঝে নেব, আমরা কোনো বন্ধুর কাছ থেকে পরামর্শ করবো কিনা, স্যারের সাথে কখন আলোচনা করব, কোন কোন বইটা কখন শেষ করব, কিভাবে শেষ করব, এবং সিলেবাসটা আমি কবার রিভাইজ করবো, ইত্যাদি ইত্যাদি। সোজা কথা, আমাকে স্বপ্ন দেখার পর স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে, তারপর সেটাকে উপরে পরিকল্পনা করতে হবে। আমেরিকার কোনো কোনো গবেষক বলছেন অধিকাংশই স্বপ্ন বাস্তবায়ন হয় না মানুষের পরিকল্পনার অভাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি কিন্তু পরিকল্পনাই করলাম না, তাহলে আমার তো স্বপ্ন বাস্তবায়ন হবে না। আমাকে পরিকল্পনা মতো চলতে হবে, প্ল্যানিং করতে হবে। আমি আমার সিলেবাস গুলো শেষ করব কিভাবে, কবে, কখন, কোনটা পড়বো, কিভাবে পড়বো, এবং সিলেবাসটা আমি শেষ করে আবার কবে রিভাইজ দেব। কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি কোন স্যারের সাথে কখন কথা বলবো এবং কি করবো, এই পরিকল্পনাটা আমাদেরকে অবশ্যই নিতে হবে। পরিকল্পনা না দিলে আমার স্বপ্ন বাস্তবায়ন হবে না। 2 গেল। 3, আমি স্বপ্নও দেখেছি যে আমি সফল হতে চাই, আমি ডিসিশন নিয়ে পরিকল্পনাও করেছি, কিন্তু আমি অ্যাকশনে গেলাম না, তাহলে রেজাল্ট 0। যেমন আমি কক্সবাজার যাব, সিদ্ধান্ত নিলাম কক্সবাজার যাব, স্বপ্ন দেখেছি, ওকে। এখন আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি, ওকে কিসে যাবো, প্লেনে যাব না বাসে যাবো না কিসে যাবো, টিকিটও কেটেছি, লাগেজে গুছিয়েছি, কিন্তু পরে আমি রওনাই হলাম না, তো যেতে পারবো না। আমাকে তো অ্যাকশনে যেতে হবে, রওনা হতে হবে। ঠিক তেমনি আমি স্বপ্ন দেখেছি আমি সফল হব, পরিকল্পনা করেছি, কিন্তু আমি এই পরিকল্পনা মতন কাজে নেমে যেতে হবে, অ্যাকশনে যেতে হবে। আমি যদি কাজে নেমে না যাই, আমি যদি অ্যাকশনে না যাই, তাহলে আমার পরিকল্পনাগুলো বাস্তবে হবে না, আমার স্বপ্ন বাস্তব অর্জন করবে না। যেমন বলা হয়, যেমন বিল গেটসকে ল্যারি কিংস CNN টেলিভিশনে একটা লাইভ সাক্ষাৎকার তিনি বলেছিলেন, উনি বিখ্যাত একজন সাংবাদিক ল্যারি কিংস, তিনি বিল গেটসকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা বিল, আপনি এত অল্প সময়ের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কি করে হলেন? তো বিল গেটস বলছেন, ভেবেছিলাম আমি একাই আদায় আছি, কিন্তু আমি পরে দেখলাম আমি সঠিক সময় সঠিক জায়গায় আমি একা না, আরো অনেকে আছে। কিন্তু থাকলে কি হবে, আমার একটা পরিকল্পনা ছিল, আমার একটা স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল, যেটা ওদের ছিল না। কিন্তু আমি পরে দেখলাম, ল্যারি, জানো, আমি পরে দেখলাম ওদের মধ্যে আবার কারো কারো আমার মতন স্বপ্নও আছে, পরিকল্পনা আছে, কিন্তু ল্যারি জোর গতিতে আমি কাজে নেমে পড়েছি, ম্যাসিভলি। আমি কাজে যখন ঝাঁপিয়ে পড়েছি, সফলতা আমিই পেয়েছি। তার মানে হলো
স্বপ্ন দেখেছি, পরিকল্পনা করেছি, কিন্তু আমি কাজে নামলাম না ম্যাসিভলি, তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো না। অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি আমার অ্যাকশনে যায়, আমি যদি আমি ওই সব ওই কর্মপন্থাটা বাস্তবায়ন না করি, যেমন বলা হয় না, এক পা করে 1000 মাইলও যাওয়া যায়, কিন্তু বলেন যে কাজ শেষ করা খুব সবচেয়ে কঠিন হচ্ছে কাজটা শুরু করা। আমাদের শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে আমার যখনকার কাজ তখন কাজগুলো আমাকে করতে হবে, অ্যাকশনে যেতে হবে। কালকে করবো, একটু পরে করবো না, যখনকার কাজ তখন আমাকে শেষ করে দিতে হবে, অ্যাকশনে যেতে হবে, তাহলে আমার পক্ষে সফল হওয়া সম্ভব। তাহলে আমি কি কি শিখলাম? আমরা এতক্ষণ ধরে কি কি শিখলাম? যে আমি যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আমার কি কি লাগবে? অ্যাম্বিশন, ডিসিশন এবং অ্যাকশন। কিন্তু এখানে একটা ব্যাপার রয়ে গেছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে গবেষকরা গবেষণা করে দেখেছেন যে বহু মানুষ স্বপ্ন দেখেছে, পরিকল্পনাও করেছে, অ্যাকশনেও গেছে, কিন্তু সফলতা অর্জন করতে পারেনি। যেমন আমরা যারা এখানে আজকে আলোচনার মধ্যে আছি, স্যার সহ আমরা স্যাররা যারা আছেন এবং আমরা যারা শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী আছেন এবং যারা শিক্ষার্থী আছো, তোমাদেরকে সবাইকে বলছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে এখন পর্যন্ত জীবনে আমরা কিন্তু অনেক সিদ্ধান্ত, স্বপ্ন দেখেছি, পরিকল্পনা করেছি, অ্যাকশনে গেছি, কিন্তু কোনো কোনো কাজ হয়েছে, আবার কোনো কোনো কাজ হয়নি। তাহলে কোনো কোনো কাজ হয়েছে, আবার কোনো কোনো কাজ হয়নি, এর পিছনে কারণটা কি? তার মানে কোনো কোনো কাজে আমি সফলতা অর্জন করছি, কোনো কোনো কাজে আমি সফলতা অর্জন করতে পারছি না। এই এ দিয়ে মেনটেন করার পরে অ্যাম্বিশন, ডিসিশন, অ্যাকশন, এই তিনটেই করছি, কিন্তু কেউ সফলতা পাচ্ছে এবং কেউ সফলতা পাচ্ছে না। তখন গবেষকরা বলছেন যে নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। তিনটে কাজ করার পরও মানুষ সফলতা কেন পাচ্ছে না কেউ কেউ, এর রহস্যটা কি? এটা নিয়ে যখন গবেষণা শুরু হলো তখন দেখা গেল যে হ্যাঁ, এর পিছনে একটা রহস্য আছে। সে রহস্যটা কি, সেটাই এখন আজকে আলোচনা করব, এবং এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আমাদের আলোচনার বিষয় কিন্তু আজকে ওইটা, ওই রহস্যটা, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। কেন? কারণ বিজ্ঞানের গবেষণা করে দেখলেন যে আসলে রহস্যটা কোথায়। মানুষ স্বপ্ন দেখলো, পরিকল্পনা করলো, কাজে গেল, কিন্তু কাজটা হলো না কেন? তখন তারা গিয়ে দেখলেন যে কোথায় গিয়ে এটা আটকাচ্ছে, সমস্যাটা কোথায়। তারা দেখলেন মানুষ যখন স্বপ্ন দেখে তখন ওই স্বপ্নের প্রতি যদি তার বিশ্বাস না থাকে, তার কনফিডেন্স না থাকে, বিলিভ না থাকে যে হ্যাঁ আমি যে স্বপ্ন দেখেছি এটা হবে, এটা আমি পারবো, এই ভাবনাটা যদি না থাকে, বরং এমন যদি হয় যে আমি স্বপ্ন দেখেছি কিন্তু মনে মনে ভাবছি এটা আসলে হবে তো, পারবো তো, আমার দ্বারা সম্ভব তো, বোধহয় হবে না, বোধহয় পারবো না, এই যে আমি ভাবছি বোধহয় হবে না, বোধহয় পারবো না, এই ভাবনাটা আমার ব্রেনের মধ্যে, যে বলেছি মানুষ যখন স্বপ্ন দেখে তার ব্রেনের মধ্যে কি হয়, একটা ইন্টার কানেকশন, নিউরোজেনেসিস একটা ছবি এঁকে যায়। মানুষ যখন স্বপ্ন দেখে ছবিটা এঁকে যায়, কিন্তু মানুষ যখন কনফিউজড হয়ে যায় যে পারবো তো, হবে তো, তার বিশ্বাসটা যখন থাকে না, তখন ওই ব্রেনের ওই নিউরোজেনেসিস ছবিটাও নষ্ট হয়ে যায়। তখন তো সে পরিশ্রম করে লাভ নেই, কিন্তু তার ছবিটাই তো নাই। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? কনফিডেন্স। বিজ্ঞানী বলছেন আমরা যেই স্বপ্নটা দেখব, ওই স্বপ্নের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে ওই স্বপ্নটা বাস্তবে রূপান্তর ঘটে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। যেমন আত্মবিশ্বাসের ডেফিনেশনটা কি? আত্মবিশ্বাস ডেফিনেশন হচ্ছে নিজের যোগ্যতা সম্পর্কে, নিজের ক্ষমতা সম্পর্কে জানা, যে আমি একজন মানুষ, আমি লম্বা হই, খাটো হই, কালো হই, ফর্সা হই, আমার চেহারা যেমনই হোক, আমি একজন মানুষ, মহান সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে তৈরি করেছেন, আমার পক্ষে সবকিছুই করা সম্ভব। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করে বানিয়েছেন শ্রেষ্ঠ জায়গায় যাওয়ার জন্য। এই জন্য বিজ্ঞানী বলেন ইউ আর নট ভিকটিম, ইউ আর ভিক্টর। আপনি পরাজিত হওয়ার জন্য জন্মাননি, আপনি সফল হওয়ার জন্যই জন্মেছেন। কোন কোন গবেষক বলেন ইচ অ্যান্ড এভরিওয়ান হ্যাভ বিন প্রি প্রোগ্রাম ফর দ্য ভিক্টোরিয়াস লাইফ। প্রত্যেকের ভেতরে
সফল হওয়ার, বিজয়ী হওয়ার, সাকসেস হওয়ার ক্ষমতা আছে, শুধু সেটাকে জাগাতে চায়। যেমন আমি মাঝে মধ্যে বলি না যে একটা ধানের বীজ বা একটা বট গাছের বীজ সিডস, এটা যদি আমরা কেবলের মধ্যে সাজিয়ে রাখি বা একটা পিরিজের মধ্যে মাসের পর মাস, বছরের পর বছর, সেটা সেরকমই থাকবে। কিন্তু যখন সেটা আমি মাটির মধ্যে পানি দেব, তখন সেখানে একটা বৃহৎ গাছ হবে। তা প্রত্যেক মানুষের ভেতরে ওই বৃহৎ হওয়ার, বড় হওয়ার, সেরা হওয়ার, শ্রেষ্ঠ হওয়ার ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতাকে জাগাতে হবে, আনফোল্ড করতে হবে। আনফোল্ড ইউর পোটেনশিয়াল, তোমার ভিতরের শক্তিকে জাগাতে হবে। কিন্তু আমি জাগাবো কোন সময়? যখন আমি বুঝবো যে আমার ভিতরে সেই ক্ষমতাটা আছে, সেলফ কনফিডেন্স, ইয়েস আই ক্যান, আমার পক্ষে সম্ভব, আমি পারি। যেমন আমি একটা এক্সাম্পল বলি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন হিমালয় পর্বতে সবচেয়ে প্রথমে কে এভারেস্ট বিজয় করেছিল? এভারেস্ট জয় করেছিল এডমন্ড হিলারি 1953। তো তেনজিং এবং এডমন্ড হিলারি সবচেয়ে প্রথম এভারেস্ট জয় করেছিল। এভারেস্ট হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু জায়গা। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু জায়গা হলো হিমালয় পর্বতের এভারেস্ট। ওকে, প্রথমে কে গেছেন ওখানে? এডমন্ড হিলারি। তো এডমন্ড হিলারিকে 1952-তে যখন এডমন্ড হিলারি ওই কাছাকাছি গেছে, মানে ওই চূড়ায় উঠতে পারেনি, কাছাকাছি গিয়ে ফেরত এসছে, তখন অনেক সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি এত দূর গেলেন, একটুর জন্য যেতে পারলেন না, ঘটনাটা কি বলেন তো? এত দূর গেলেন তো একটুর জন্য যেতে পারলেন না? আর যতদূর গেছেন ওটাই কিন্তু সেই সময়, মানে এখন পর্যন্ত অত দূরও কেউ যায়নি। তো আপনার এক্সপিরিয়েন্সটা বলেন, যতদূর গেছেন কেমন লেগেছে, আর বাকিটা পারলেন না কেন? তো এরকম প্রশ্ন করতে 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 উনি বিরক্ত হয়ে গেলেন। একবার একটা সেমিনারে গেছেন, পিছন থেকে সেই হিমালয় পর্বতমালার ছবি, সামনে সুধী সমাজ বসে আছে। তিনি সেই সাংবাদিক সুধী সমাজের সামনে সেই অ্যাডভাইজার বলেছিলেন, হিমালয়, ওই পিছনের ছবিটা, তুমি যতটুকু বড় হওয়ার হয়ে গেছো, তুমি যতটুকু উঁচু হওয়ার হয়ে গেছো, কিন্তু আমি একজন মানুষ, শক্তি বেড়েই চলেছে, বড় হয়েই চলেছে, এবার তোমাকে আমি হারাতে পারিনি, আমি আগামীবার তোমাকে নিশ্চয়ই হারাবো। এডমন্ড হিলারি ঠিকই 1953-তে, খুব স্বাভাবিক। কিন্তু একজন সাংবাদিক তাকে এমন একটা সুন্দর প্রশ্ন করেছেন যেটা একটা ইতিহাস হয়ে আছে, একটা ইতিহাসই বলবো আমি। সে প্রশ্নটা কি? সেই সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা এডমন্ড হিলারি, আপনি যে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় উঠেছেন, এই উঁচু জায়গায় উঠতে গিয়ে সবচেয়ে কঠিন কাজ আপনার কাছে কি মনে হয়েছিল? সবচেয়ে কঠিন কাজটা কি ছিল? তা এডমন্ড হিলারি উত্তর দিয়েছিলেন, দেখুন, ওই এত বৃহৎ পর্বতমালা, এটাও আমার কাছে কোনো ব্যাপার ছিল না। ওই যে তুষারপাত, এটাও কোনো ব্যাপার ছিল না। ওই যে তুষার ঝড়, ওটাও কোনো ব্যাপার ছিল না। ওই যে বরফ ভেঙে ভেঙে পড়ছে, এটাও কোনো সমস্যা না, এটা কোনো মানে কঠিন ব্যাপার ছিল না। আমার কাছে সবচেয়ে শক্ত এবং কঠিন কাজ মনে হয়েছিল নিজের মনকে বোঝানো যে এটা আমার পক্ষে সম্ভব। এডমন্ড হিলারি বলেছিলেন, ওই পাহাড় পর্বত, ওই তুষার ঝড়, ওই বরফ ভেঙে পড়া, এগুলো কোনোই আমার কাছে কোনো কঠিন কাজ মনে হয় নাই। সবচেয়ে কঠিন কাজ ছিল নিজের মনকে বোঝানো যে এটা আমি পারবো। এই সেলফ কনফিডেন্স, কেন সেলফ কনফিডেন্স আমাদের লাইফটাকে, আমাদের বডিটাকে, আমাদের ইমিউন সিস্টেমকে, আমার বডির স্ট্রাকচারকে বদলে দেয়, সেটা আমি ব্যাখ্যাতে পরে আসবো। আমি তাহলে একটা এক্সাম্পল বললাম। এডমন্ড হিলারি কি বললেন? যে আমার কাছে সবচেয়ে কঠিন কাজ মনে হচ্ছিল নিজের মনকে বলা যে এটা আমি পারবো। সুতরাং এই যে সেলফ কনফিডেন্স, আমি পারবো, এই পারবো সমস্ত বাধাকে ক্রস করে ফেলতে পারে। সেকেন্ড আমি এক্সাম্পল দিতে চাই, লেস ব্রাউন। এই যে আমি বাংলাদেশের অন্যতম একজন মোটিভেশনাল স্পিকার,
সবাই বলে থাকে যে আমি একজন সিনিয়র মোস্ট। হ্যাঁ, নিশ্চয়ই। আমি প্রায় 30-35 বছর থেকে আমি লেকচার দিয়ে থাকি। সেদিক থেকে সিনিয়রই তো বটে। এবং স্যার একটু আগে বললেন, জুনায়েদ স্যার, যে হ্যাঁ ঠিক কথা স্যার বলেছেন। আমি অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপরে প্রায় 5 লক্ষের উপরে মানুষকে ট্রেনিং করেছি, কি করে রাগ কমাতে হয়, কি করে পজিটিভ থিঙ্কিং করতে হয়, কি করে পজিটিভ আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারি। এগুলোর উপর আমি বহু 15 বছর 20 বছর থেকে কাজ করছি। যাই হোক, তো এখন আমি এরকম আমি যখন বাংলাদেশে এটা করে থাকি, দেশের বাইরেও আমি লেকচার দিয়ে থাকি, কিন্তু পৃথিবীর সেরা একজন মোটিভেশন স্পিকার, ওয়ান অফ দ্য বেস্ট আমেরিকান, তিনি হচ্ছে লেস ব্রাউন, LESBROWN, লেস ব্রাউন। উনি পৃথিবীর অন্যতম সেরা মোটিভেশন স্পিকার, যিনি হাজার হাজার হতাশাগ্রস্ত মানুষকে সফল করেছেন, যারা সফল তাদেরকে আরো সফল করেছেন। পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট মোটিভেশন স্পিকার সেই লেস ব্রাউন। কি হয়েছে, তার একটা ইতিহাস বলি। ও যখন প্রাইমারি স্কুলে পড়ে, তখন তাকে বলা হতো যে মেন্টালি রিটার্ডেড, মানে মানসিক বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধি কম ছিল। তো সবাই তাকে বলতো তোমার বুদ্ধি কম, তুমি ক্লাসে সবচেয়ে লাস্টের বেঞ্চে বসবা, কথাবার্তা খুব একটা বলবা না, কারণ বেশি কথাবার্তা বলবা না, কারণ তোমার বুদ্ধি ক্লাসের মধ্যে ঝামেলা টামেলা করবে না, একদম লাস্টে বসতো এবং সে কথাবার্তাও বলতো না। তো একজন নতুন শিক্ষক এলেন, যিনি এই লেস ব্রাউন সম্পর্কে জানতেন না। তো তিনি সবার সাথে পরিচিত হলেন। পরিচিত হওয়ার পরে তিনি লেস ব্রাউনকে বললেন, এই লেস, তুমি সামনে আসো, আমি তোমাকে যেটা বলবো তুমি সেটা লিখবা। লেস ব্রাউন পিছন দিকে দাঁড়িয়ে গিয়ে বললেন, স্যার আমি তো সামনে আসতে পারবো না। বলে কেন? বলে আমার মাথায় বুদ্ধি নাই। সেই শিক্ষক খুব অবাক হলেন। তিনি মঞ্চ থেকে নেমে সেই লেস ব্রাউনের কাছে গিয়ে বলেছিলেন, লেস, তুমি আর কোনোদিন বলবে না যে তোমার পক্ষে সম্ভব নয়, তুমি কোনোদিন বলবে না যে তোমার মাথায় বুদ্ধি নাই, তোমার পক্ষেই সম্ভব, তুমিই পারবে, তোমার পক্ষেই সম্ভব। লেস ব্রাউন বলেন, ওই দিনে ওই শিক্ষকের ওই কথায় আমাকে পৃথিবীর সেরা ট্রেনার করেছে, কারণ ওই দিন তার বিশ্বাস হয়েছে যে আমার পক্ষে সম্ভব, আমি পারবো। এই যে বিশ্বাস, আত্মবিশ্বাস মানুষকে কেন বদলে ফেলে, সেটার উপরে আমি একটা ব্যাখ্যা দিতে চাই। যে মানুষ যখন বিশ্বাস করে আমি পারবো, তখন সে পারে কেন, এই ব্যাপারে আমি একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে চাই আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আমাদের ব্রেনের অসীম ক্ষমতা, কিন্তু ব্রেনের একটা প্রবলেমও আছে। আর সেই প্রবলেমটা হচ্ছে, আমাদের ব্রেন রিয়ালিটি আর ইমাজিনেশন এই দুটোর পার্থক্য করতে পারে না। যারা গার্জেন আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো বিষয়টাকে ভালো করে একটু মনোযোগ দিয়ে উপলব্ধি করার জন্য। সেটা হচ্ছে, এই যে আমরা বাচ্চাদেরকে এনকারেজ করব না ডিসকারেজ করব, উৎসাহিত করব না বকা দেব, এই বিষয়টা আমরা এই আলোচনা থেকে বুঝতে পারবো। সেটা হচ্ছে যে আমাদের ব্রেনের ক্ষমতা অসীম, কিন্তু ব্রেনের একটা প্রবলেম আছে যে আমাদের ব্রেন রিয়ালিটি এবং ইমাজিনেশন, বাস্তব এবং কল্পনা, এই দুটোকে পার্থক্য করতে পারে না। সে দুটোকে একই জিনিস মনে করে। আমি বোধহয় দুবার বলেছি, তৃতীয়বার বলি, আমাদের ব্রেন রিয়ালিটি, বাস্তব, যেটা সত্য, যেটা ঠিক, যেটা আছে, এবং ইমাজিনেশন কল্পনা, আমি এটা করবো, এটা করবো, এটা তো করবো মানে তো এটা নাই, হবে কি হবে না আই ডোন্ট নো, বাট করবো, ইমাজিনেশন, কল্পনা। কিন্তু আমাদের ব্রেন এই বাস্তব এবং কল্পনা, এই দুটো যে দুই জিনিস, এটা সে বুঝতে পারে না। সে মনে করে একই জিনিস। এক্সাম্পল দিলে বোঝা যাবে। যেমন কেউ মারা গেছে, ঘনিষ্ঠ কেউ মারা গেছে, এবং রিয়েল সত্যি মারা গেছে, সামনে লাশ, তো আমরা কাঁদি না? হ্যাঁ কাঁদবই তো, কারণ মারা গেছে, একটু পরে হয়তো তাকে দাফন করা হবে, তাকে দেখা যাবে না, জীবনে দেখতে পারবো না, তো আমরা কাঁদবো। কাঁদবো, এটা স্বাভাবিক, কারণ ব্যাপারটা বাস্তব, রিয়েল, আমি তাকে ধরতে পারছি, ইত্যাদি ইত্যাদি। কাঁদছি কেন? কারণ এটা রিয়েল, এটা এটা বাস্তব জিনিস। কিন্তু আমরা রিয়েল যখন কোনো ব্যক্তিকে, মানে কোনো রিয়েল লাশ দেখলে আমরা কাঁদি, ঘনিষ্ঠ আত্মীয়। কিন্তু আমরা যখন সিনেমা দেখি, সিনেমাটা তো একটা ইমাজিনেশন, সিনেমাটা তো কল্পনা, সিনেমাটা তো বাস্তব না, এটা তো বানানো একটা জিনিস। কিন্তু সিনেমাতে যখন আমরা নায়ক নায়ক বা প্রিয়জনের লাশ দেখি, তখনও কিন্তু আমরা কাঁদি। কেন? ওটা তো সত্যিকারের লাশ নয়। কিন্তু আমাদের ব্রেন সত্যিকারের লাশ আর
কল্পনার লাশের পার্থক্যটা বোঝে না। ও মনে করে দুটোই রিয়েল লাশ, ফলে আমরা দুবারই কাঁদি, বাস্তবেও কাঁদি, সিনেমাতেও কাঁদি। কারণ আমাদের ব্রেন দুটো পার্থক্য করতে পারে না। তার মানে বাস্তব এবং কল্পনা এই দুটোকে সে একই মনে করছে। আর একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এই যে আমরা রাতের বেলা স্বপ্ন দেখি, হয়তো একদিন এমন একটা স্বপ্ন দেখলাম যে আমরা গভীর একটা খাদে পড়ে গেছি, আমরা ওখান থেকে বাঁচার চেষ্টা করছি, পিছন দিকে একটা সাপ বা কুমির এসে আমাকে ধরছে, আমি বাঁচার চেষ্টা করছি কিন্তু এখনই আমাকে খেয়ে ফেলবে বাঘটা বা ওই কুমিরটা বা সাপটা। হঠাৎ করে রাত্রে ঘুমিয়ে গেল, ঘুম ভেঙে গিয়ে আমি দেখি খুব হাঁপাচ্ছি, ঘেমে গেছি, বুক ধড়ফড় করছে। তো আমি হাঁপাচ্ছি কেন, বুক ধড়ফড় করছে কেন, ঘেমে গেছি কেন? ওটা তো সত্য না। কিন্তু এই যে আমি স্বপ্ন দেখেছি, কল্পনাটা ব্রেন মনে করে রিয়েল, ফলে আমরা বুক ধড়ফড় করছে, আমি অনেকে ঘুমের মধ্যে ভয় মারাই যায়। তো এটা দিস ইজ ইমাজিনেশন। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের রিয়ালিটি এবং ইমাজিনেশনের পার্থক্য ব্রেন করতে পারছে না। তাতে করে সুবিধাটা কি হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে? আসলে কিন্তু অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি হচ্ছে। কেন? কারণ মানুষ যখন স্বপ্ন দেখে, মনে করে আমি জিপিএ 5 পাবো বা জিপিএ গোল্ড পাবো, বা আমি ইঞ্জিনিয়ার হবো, বা আমি ডাক্তার হবো, বা ব্যারিস্টার হবো, বা আমি একজন শিল্পপতি হবো, হোয়াট এভার, বা সায়েন্টিস্ট হবো, কি যাই ভাবুক না কেন, ও যখন এটা ভাবে তখন তার ব্রেন মনে করে কি ওটা সে হয়ে গেছে। মনে করে সে চেষ্টা করি, উদ্যোগ নিই, ওই কাজের মধ্যে লেগে থাকি, তখন কিন্তু বাস্তব হয়ে যায়, রিয়েলিটি হয়ে যায়। খুব ইন্টারেস্টিং। যেমন সূরা আনআমে আল্লাহ বলেন, লাইসালিল ইনসানি ইল্লা মাসা, আল্লাহ বলেন যে মানুষ ওইটাই পাবে যেটার জন্য সে পরিশ্রম করবে। তার মানে আমি যেটা স্বপ্ন দেখেছি, কল্পনা করেছি এবং পরিশ্রম করেছি, ওটা আমি পাবো। আল্লাহ বলছেন মানুষ ওইটাই পাবে যেটার জন্য মানুষ পরিশ্রম করবে। ওই যে বলেন কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমার ফলাফল নির্ভর করবে আমার নিয়তের উপর, আমার আকাঙ্ক্ষার উপর, আমার ভাবনার উপর। সুতরাং আমি যেটা স্বপ্ন দেখব, আমার ব্রেনটা রিয়েলিটি মনে করে, এবং রিয়েলিটি মনে করে ব্রেন করে কি পুরো বডিকে ওভাবে প্রস্তুত করে। ওই যে অ্যাডমন্ড হেনরি বললেন যে সবচেয়ে কঠিন কাজ ছিল নিজেকে বোঝানো এটা সম্ভব। ও যখন ভেবেছে আমি সম্ভব, তখন তার পুরো বডি কি করেছে, সেটাকে সম্ভব মনে করেছে, সেরকম স্ট্রেংথ অনুভব করেছে সে। যেমন আমি আর একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্সার মোহাম্মদ আলী ক্লে, আমেরিকা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্সার, তিনি বাংলাদেশে এসেছিলেন। আমি যখন ছোট ছিলাম, স্কুলে বা কলেজে পড়তাম, আমার ইউনিভার্সিটিতে, আমার এখনো মনে আছে, আমি মোহাম্মদ আলী সেই বক্সিং দেখেছিলাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্সার ছিলেন। তো এই মোহাম্মদ আলী যখন মঞ্চে উঠতেন, তাহলে মঞ্চে উঠে উনি কি বলতেন? আমার প্রিয় শিক্ষার্থীদের বলছি, তিনি মঞ্চে উঠে প্রথমেই বলতেন, নো ওয়ান বেটার দেন মি, আই এম দ্য চ্যাম্পিয়ন। নো ওয়ান বেটার দেন মি, আই এম দ্য চ্যাম্পিয়ন। মানে মঞ্চে উঠেই তিনি বলতেন, এই সময় পৃথিবীতে, এই মানে বর্তমান বিশ্বে আমার চেয়ে শক্তিশালী কেউ নাই, আমি হলাম চ্যাম্পিয়ন। মোহাম্মদ আলী যখন এই কথা বলতেন, তখন তার ব্রেন সেটা বিশ্বাস করত, পুরো বডি সেরকম করে সে এগিয়ে দিত। কিন্তু সে মঞ্চে উঠে যদি বলতেন, না জানি কি হবে, পারবো তো, পুরো বডি নেগেটিভ হতো, কারণ ব্রেন সেটাকে অ্যাকসেপ্ট করতো, পুরো বডির ইমিউন সিস্টেম, নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যেত। সুতরাং মানুষ যেটা বিশ্বাস করে, তার ব্রেন সেটাই রিসিভ করে এবং বডির ফাংশন সেরকমই হয়। সুতরাং ছাত্রছাত্রীরা যদি পড়াশোনার ক্ষেত্রে মনে করে আমার পড়াশোনা হবে তো, পরীক্ষা ভালো করবো তো, এই কনফিউশন তার ব্রেনটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে, সেলফ কনফিডেন্স নষ্ট করবে। আমি দুটো এক্সাম্পল দিয়েছি, আমি আর একটা মজার এক্সাম্পল দিতে চাই। সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি কথা বলি। যে সেদিন সৌরভ গাঙ্গুলি সেদিন একটা আলোচনায় বলছিলাম, আমার এত ভালো লাগলো যে তিনি বলছিলেন যে আমি এত ম্যাচ খেলেছি, প্রায় 250-300 উপর ম্যাচ খেলেছি ইন্টারন্যাশনাল। তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যখন সুনীল এর সাথে নামতেন, সচিন তেন্ডুলকারের নামতেন, সচিন তেন্ডুলকার তখন নাম কারক, বিশ্ববিখ্যাত, সচিনের সাথে যখন নামতেন, তখন আপনিও যখন নামতেন, দুজন একসাথে যখন প্রথমে নামতেন, তখন আপনার কাছে কেমন ফিল হতো? এই অন্যদিকে আর আপনি এদিকে। তো সে বলতো যে আমি ওর দিকে তাকাতামই না,
মানে ওর দিকে আমি তাকাতামই না, ভাবতামই না। আমি ভাবতাম আমারটা আমি বেস্ট করবো, কারণ ওর কথা আমার ভাবার দরকার নেই। আমি আমার কথা ভাববো যে আমার পক্ষে পসিবল। যেমন সৌরভ গাম্ভীর বলছেন যে আমি বিদেশে গিয়ে যতগুলো টেস্ট ম্যাচ বা ওয়ানডে খেলেছি, আমি রাত্রে ঘুমানোর সময় যখন ভেবেছি যে কালকে আমি খুব ভালো রেজাল্ট করব, 100 রান করব, যেই সকল ম্যাচের আগে আমি এটা ভেবে ঘুমিয়েছি তার অধিকাংশ আমি সফল হয়েছি, 100 রান করেছি। কিন্তু যখন যেসব ম্যাচে আমি রাত্রেবেলা আমার মনে হচ্ছিল যে কালকের ম্যাচটা বোধহয় পারবো না, কালকের ম্যাচটা বোধহয় আমার অনুকূলে যাবে না, বলে 85 ভাগ ক্ষেত্রে আমি ব্যর্থ হয়েছি। তার মানে ও যখন নেগেটিভ চিন্তা করেছে বোধহয় হবে না, তখন তার ব্রেন সেটাকেই রিসিভ করেছে, তার পুরো বডি ফাংশনটাই নেগেটিভ হয়ে গেছে। দিস ইজ সো ইম্পর্টেন্ট। নেগেটিভ থিঙ্কিং করা যাবে না, পারবো না, হবে না, সম্ভব না, না জানি কি হবে, এরকম নেগেটিভ থট করা যাবে না। যেমন আমি গার্জেনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই এখানে। এই যে আমরা গার্জেনরা, বিশেষ করে বাংলাদেশের গার্জেনরা, আমরা আমাদের সন্তানদেরকে মোটিভেট করার জন্য, আরো ভালো রেজাল্ট করার জন্য, আরো উন্নতি করার জন্য আমরা কিন্তু পজিটিভ অ্যাফার্মেশন করি না, ইতিবাচক ভাবে শাসন করি না, নেতিবাচক ভাবে করি। কি বলি? তোমাকে দিয়ে হবে না, তুমি পারবে না, তুমি একটা গাধা, তুমি একটা বোকা। আমি যদি আমাদের সন্তানদেরকে সারাদিন বোকা, গাধা, হবে না বলি, তাহলে তার ব্রেন কিন্তু সেটাই রিসিভ করবে এবং সে মনে করবে আসলে বোধহয় আমাকে দিয়ে হবে না, বাবা মা কেন বলছে আমাকে দিয়ে হবে না। কখনোই এই কথা বলা যাবে না যে তোমাকে দিয়ে হবে না। যেমন আমি একটা কথা বলি, যেমন আমরা 7 ভাই, আমি 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 ডক্টর আলমাসুর রহমান, আমরা 7 ভাই 2 বোন, 9 ভাই বোন। কিন্তু তোমরা শুনে অবাক হবে, আমাদের কোনো প্রাইভেট টিউটর ছিল না, আমাদের কোনো প্রাইভেট টিউটর ছিল না। তা আমাদের সময় আমরা প্রাইভেট টিউটর ছিল না, তো আমরা আমরা ভাই বোনরা সব মানুষ হলাম কি করে? আমরা সব ভাই বোনরা মানুষ হয়েছি, আমাদের প্রাইভেট টিউটর না থাকলে আমরা মানুষ হলাম কি করে? কারণ আমাদের আত্মবিশ্বাস ছিল, আমরা জানি আমাদের প্রাইভেট টিউটর নাই, আমাদেরকে পড়তে হবে। কিন্তু আজকালকার দিনে কি হচ্ছে, এক একটা ছাত্রছাত্রীদের পিছনে 2টো 3টো 4টা 5টা করে প্রাইভেট টিউটর লাগে কেন? ওদের মাথায় কি বুদ্ধি কম? আমি অনেক আলোচনায় বলেছি আজকালকার ছেলেদের মাথায় কি বুদ্ধি কম? আমি গার্জেনদেরকে বলছি বুদ্ধি কম না, না না, ওদের বুদ্ধি মোটেও কম না, ওদের বুদ্ধি অনেক বেশি। কিন্তু ওদের সেলফ কনফিডেন্স আমরা কমিয়ে দিয়েছি, আমরা গার্জেনরা কমিয়ে দিয়েছি। আমরা যখন আমাদের বাচ্চাদেরকে বলি বাবা তোমার কয়টা টিচার লাগবে, তার মানে কি? তুমি পারো না। তোমার কয়টা টিচার লাগবে মানে কি? তুমি উইক। আমরা কোনো কোনো বাচ্চা গার্জেনরাও বলি বাবা তুমি চিন্তা করো না, তোমাকে সবচেয়ে বেস্ট টিচার দেবো, কারণ তুমি তো গাধা। তার মানে আমি তাকে বুঝাই দিচ্ছি যে তোমার যে বেস্ট টিচার তোমার পক্ষে পসিবল না। তার মানে আমি আমার কনফিডেন্স লেভেলটাকে ব্রেন থেকে কমিয়ে দিচ্ছি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, কিছু মনে করবেন না আমার গার্জেনরা, আমাদের বাচ্চাদের সাথে আমার গার্জেনরা যারা আছেন। আমি এক বাসায় গেছি, আমার পরিচিত বন্ধু, সে অনেক শিল্পপতি, অনেক টাকার মালিক, তার সন্তান ক্লাস 8-এ পড়ে, তার 6টা না 7টা বোধহয় শিক্ষক। সে বিকেলে একদিন গেছে, সে চেয়ার টেবিলে বসে আছে, বইপত্র নিয়ে, সে পড়ছে না। আমি সেই বাচ্চাটাকে বললাম 8-এ পড়ে, আমি যে তুই পড়ছো না কেন? সে বইপত্র নিয়ে আছে কিন্তু পড়ছে না, বই পড়ছে না, কিছু করছে না, সে অন্যদিকে তাকিয়ে আছে, এটা ওটা খেলছে। তাই আমি বললাম তুই পড়ছো না কেন? পড়ো। সেই ছেলেটা কি বললো জানেন, সে শিক্ষার্থী, যে স্যার আসবেন পড়াবেন তাহলে না বুঝবো। তার মানে সে তার ব্রেনকে সে এই মেসেজ দিয়ে রেখেছে যে আমার পক্ষে সম্ভব না, আমি একা পারবো না যতক্ষণ না শিক্ষক আমাকে পড়াবে। এই যে নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ ফিলিংস কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? আমি আমার ব্রেনটাকে ড্যামেজ কেন করলাম যে আমি পারবো না? বহু এখনো এমন মানুষ আছে যারা একজন শিক্ষক বা একজন শিক্ষকই আছে, কিন্তু সে নিজে নিজেই পড়ে। এই যে গতবারের আগেরবার বিসিএস যিনি সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন রাজশাহী থেকে, সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন, আমি যতদূর খবর নিয়ে জেনেছি তিনি কোনো কোচিং সেন্টারও যাননি, কোনো প্রাইভেট টিচারও যাননি, সে বিসিএস সবচেয়ে ভালো করেছে। যদিও তার বাবা মা টিচার, কিন্তু সে কোনো শিক্ষক ছিল না, কিন্তু তার আত্মবিশ্বাস ছিল। তো আত্মবিশ্বাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা গার্জেনরা কখনো কখনো আমাদের বাচ্চাদেরকে বলি এই তুই তো কিছু বুঝিস না, তুই তো একটা গাধা, তুই তো একটা বোম, দ্বারাই হবে, তুমি পারবে। আমরা যত বাচ্চাদেরকে বলবো তোমার দ্বারাই হবে, তুমি পারবে, তোমার পক্ষে সম্ভব, তখন সে মনে করবে ইয়েস আমার পক্ষে সম্ভব। আমরা বাচ্চাদের মধ্যে এই এনকারেজমেন্টটা, এই আত্মবিশ্বাসটা তার ব্রেনটাকে শক্তিশালী না করে আমরা উল্টো তাদের আত্মবিশ্বাসকে ডাউন করছি।
যেমন আমরা কিছু মনে করবেন না, আমরা কোনো গার্জেনরা এমন আমি বলতে শুনেছি, তুই তো একটা গাধার বাচ্চা, তার মানে কি তুইও গাধা আমিও গাধা। কি সার্ভার স্যার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার জি স্যার শুনতে পাচ্ছি স্যার, আমরা এনজয় করছি স্যার, আমরা আপনি বলে যান স্যার, অসুবিধা নেই স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার, আমি না আপনি 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 হাসলেন না তো, তাই ভাবলাম। আমি হাসছি, আমি হাসছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই যে আমরা, আপনি শুনে অবাক হবেন সার্ভার স্যার। জি স্যার। আচ্ছা, নাইস, ওকে। এই ওসামা, না আমার কানেকশনটার মধ্যে একটু ঝামেলা হলো, দেখেন তো আমাকে স্যার স্যার দেখা যাচ্ছে স্যার, স্যার আমি দেখতে পাচ্ছি আপনাকে স্যার, আমি দেখতে পাচ্ছি আমরা স্যার কোয়াইট ওকে স্যার, আপনি কন্টিনিউ করেন প্লিজ। এই ওসামা একটু আসুন তো। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আচ্ছা, যেমন জি স্যার শুরু করেন স্যার। আচ্ছা, নেটওয়ার্ক ডিস্টার্ব সমস্যা নাই স্যার। আমি গার্জেনের উদ্দেশ্যে একটা কথা বলছি, যেমন সেদিন আমার এক আত্মীয়, সে ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তার মেয়ে ঢাকা, আমার বাসা তো সিদ্ধেশ্বরী, বিকানের স্কুল থেকে সে অনেক ভালো রেজাল্ট করছে, জিপিএ গোল্ড পেয়েছে। তো আমি তার বাসায় গেছি কয়েকদিন পর। স্যার শুনলে আপনি মনে খুব কষ্ট পাবেন। তা আমি তো তার চাচা হই, ওই মেয়েটির চাচা হই, তার বাবার আমি মামাতো ভাই, ফুফাতো ভাই। তো আমি তার বাসায় পরীক্ষার রেজাল্টের 7-8 দিন পর গেছি বেড়াতে এমনি। তো সেই মেয়েটি আমাকে বলছে, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করলাম। তো সেই মেয়েটি বলছে, চাচা জানেন আমি এত ভালো রেজাল্ট করলাম, তো বাবা আমাকে অ্যাপ্রিসিয়েট করলো না। কেন? বলে আমি ভাবলাম বাবা আমার জন্য বোধহয় এটা আনবে, এটা আনবে, কত কিছু আনবে। কিন্তু তার বাবা কিন্তু ওই অফিসে বসে কিন্তু অনেকে মিষ্টি খাইয়েছে, শুভ সংবাদ দিয়েছে, কিন্তু বাসায় এসে চুপচাপ সোফা সেটে বসে সে টেলিভিশনের চ্যানেল বদলাচ্ছে। মেয়ে পাশে বসে আছে, মেয়েকে কিছুই বলছে না। তো মেয়ে মনে মনে ভাবছে বাবা এসে হয়তো আমাকে অ্যাপ্রিসিয়েট করবে বা আমাকে ফুলের তোড়া দেবে বা কিছু একটা বলবে। তো সেই মেয়ে বলছে বাবাকে, বাবা তুমি জানো না আমি জিপিএ গোল্ড পেয়েছি? তো সেই বাবা বলছে, ও জিপিএ গোল্ড, এটা সবাই পায়, কিন্তু সবাই পায়, এটা কিছু হইল? তার মানে এত ভালো রেজাল্ট করেও আমি আমাদের সন্তানকে অ্যাপ্রিসিয়েট করছি। এর পিছনে কারণটা কি? এটা হচ্ছে আমাদের নিজেদের সমস্যা। আমরা মানুষকে এনকারেজ করতে জানি না, মানুষকে প্রশংসা করতে জানি না। আমি যদি আমার বাচ্চাটাকে ফুলের দেব, হ্যাপি মাই গ্রেট চাইল্ড, সে আরো এনকারেজ হতো। আমরা মনে করি কি যে ধমকের মধ্যে, বকার মধ্যে রাখলে বোধ সে হবে না। তো আমাদের প্রতি আমাদের বোধন করতে হবে, তার সমস্যার কথাটা বুঝতে হবে, তার পাশে তার প্রবলেমের কথাটা জানতে হবে। সে যে তার মনের কথা, তার সমস্যার কথা বাবা মাকে বলে, শিক্ষকদেরকে বলে, বাবা মা সন্তান জানবো। ও তার মাতার মোটামুটি আজকের শেষ এক্সাম্পল, সেটা হচ্ছে যে আমরা জানি ওই থমাস আলভা এডিসন, যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন, পৃথিবীর বিখ্যাত, এবং তিনি বহু কিছু আবিষ্কার করেছেন, থমাস আলভা এডিসন। তো ও যখন ছোটবেলায়, আলভা এডিসন ছোটবেলায় তার কানে কম শুনতো, কারণ ওই সম্ভবত টাইফয়েড হয়েছিল, তখন তো টাইফয়েডের অত ভালো চিকিৎসা ছিল না। তো কানটা বোধহয় নষ্ট হয়ে গেছিল, অল্প হালকা শুনতো। তো স্কুলের মধ্যে ও যখন প্রাইমারি স্কুলে ভর্তি হলো, তো কিছুদিন পর আলভা এডিসন একটা চিঠি নিয়ে এসে তার মাকে দিল। তো তার মা সে চিঠিটা পড়লেন। ওই থমাস আলভা এডিসন সে মাকে বলেন, মা তোমাকে স্যার আজকে একটা চিঠি দিয়েছে, তোমাকে দিতে বলেছে। তো মা চিঠিটা নিয়েছে, তো নিয়ে পড়তে পড়তে কাঁদছে, মা কাঁদছে। তো আলভা বলছে, মা তুমি কাঁদছো কেন? তো সেই থমাস আলভা এডিসনের মা বলছে যে, বাবা তোমার স্যার কি লিখেছে চিঠিতে জানো? লিখেছে তুমি খুব জিনিয়াস, ইউ আর এ জিনিয়াস, ইউ আর এ ব্রিলিয়ান্ট। তুমি এত জিনিয়াস, এত ব্রিলিয়ান্ট, তুমি এত মেধাবী যে তারা তোমাকে স্কুলে রাখতে না, কারণ অন্যান্য ছাত্রদের সাথে অ্যাডজাস্ট করা যাচ্ছে না।
এই জন্য তোমাকে অন্য স্কুলে ভর্তি করতে বলেছে। বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিজে পড়াবো। কারণ আমরা জানি থমাস আলভা এডিসনের মা খুব শিক্ষিত ছিলেন, এবং তিনি বললেন আমি তোমাকে পড়াবো, দরকার হলে আমি তোমাকে একটা শিক্ষক নিয়োগ দেবো, কিন্তু তুমি এটা নিয়ে তুমি চিন্তা করো না। তো আমরা জানি যে আলভা এডিসনের চিন্তা করার ক্ষমতা ছিল খুব বেশি। ও অনেক বেশি গভীরভাবে ভাবতে পারতো, ও গভীরভাবে চিন্তা করতে পারতো। এমনকি ওই স্কুল জীবনে কলেজের পড়াও পড়া হয়ে গেছে। এমনকি ও যখন রেলওয়েতে চাকরি করে তখন সে ওই যে রেলওয়ে যে টেলিফোন ছিল ওটাকে কিভাবে উন্নত করতে হয় ওটা সে ভাবতো। সোজা কথা, ও যেখানে যেটা করতো, যা কিছু করতো সেটা নিয়ে গভীরভাবে ভাবতো যে নতুন কিছু ভাবা যায় কিনা। যে আপনি এত জিনিয়াস, আপনি এত ব্রিলিয়ান্ট, আপনার মধ্যে কি আছে? আইনস্টাইনকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, আইনস্টাইন উত্তর দিয়েছিলেন আমার মধ্যে কিছু নাই, আমার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কোয়ারিজ, আমি বুঝতে চাই। এই যে বোঝার ক্ষমতা, এটা আলভা এডিসনের মধ্যে প্রবল ছিল। তো যাই হোক, তো সে ভবিষ্যতে অনেক বড় বিজ্ঞানী হলেন, কারণ তার মধ্যে সেই ক্ষমতা ছিল, ক্রিয়েটিভিটি ছিল। তার প্রায় 1000-এর বেশি প্যাটেন্ট আছে, আবিষ্কার আছে। তো ও যখন বিখ্যাত আবিষ্কারক হয়ে গেলেন তখন তার মা মারা গেলেন, একসময় তার মা মারা গেলেন। তখন আলভা এডিসন কি করলেন, তার বাসার যে পুরোনো জিনিসপত্রগুলোকে ওয়েস্টেজ করলেন, যে এত বাসায় পুরোনো জিনিসপত্র রেখে লাভ কি, সবগুলোকে ফেলে দিলেন। তো পুরোনো জিনিস ফেলতে ফেলতে হঠাৎ করে একটা পুরোনো সুটকেসের দিকে তার নজর পড়লো, যেটা ফেলতে চেয়েছিলেন। তো ওই সুটকেসটা খুলে দেখে তার ভিতরে একটা চিঠি। আলভা তখন ভাবলেন এটা তো সেই চিঠি, যে চিঠিটা মাকে দিয়েছিলাম, মা কেঁদেছিল। সেই তখন আলভা এডিসন কি করলেন, ওই পুরনো চিঠিটা, যে চিঠিটা মাকে দেওয়ার সময় মা কেঁদেছিলেন, সেই চিঠিটা তিনি নিলেন, নিয়ে আবার পড়লেন যে মা কেন কেঁদেছিলেন, এবং পড়ে দেখে চিঠির মধ্যে একেবারে উল্টো কথা। চিঠির মধ্যে লেখা আছে যে আপনার সন্তান কানে শোনে না, আপনার সন্তান কানে শোনে না, সুতরাং তাকে আমরা স্কুলে রাখতে পারছি না, তাকে ট্রিটমেন্ট করা। এই কথাটাই যদি সেই দিন তার মা আলভা এডিসনকে বলতেন, তাহলে সে পৃথিবীর বিখ্যাত আবিষ্কারক হতে পারতেন না। এবং ওই চিঠি পড়ে সে আলভা এডিসন কাঁদছিলেন, চোখের পানি ফেলছিলেন। যে চিঠি পড়ে তার মা কেঁদেছিলেন, আজকে সেই চিঠি পড়ে আলভা এডিসন কাঁদছিলেন যে মা আমাকে যদি এই পজিটিভ কথাগুলো না বলতেন, মা যদি সেদিন এই উৎসাহব্যঞ্জক কথা না বলতেন, তাহলে আমি পৃথিবীর অন্যতম সেরা একজন উদ্ভাবক হতে পারতাম না। এই যে পজিটিভ থিঙ্কিং, আমি পারবো, আমার পক্ষে সম্ভব, এই জিনিসটা মানুষের ব্রেন যখন ধারণ করে তার বডির পুরো নিউরন সিস্টেমকে বদলে দেয়। কারণ মানুষের ব্রেন ইমাজিনেশন আর রিয়েলিটির পার্থক্য করতে পারে না। সুতরাং আমার শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা কখনো হতাশ হব না, আমরা কখনো আত্মবিশ্বাস হারাবো না। আমাদেরকে মনে করতে হবে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে বানিয়েছেন, আমাকে সেরা হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে, আমি পারবো। জিপিএ 5 সবাই পেতে পারে, গোল সবাই পেতে পারে, কে পারলো কে পারলো না এটা আমার দেখার বিষয় নয়, কম্পারিজনের দরকার নেই। আমি আমার বন্ধু বান্ধবরা কে কি করছে তার কারো পিছিয়ে লাগার দরকার নেই, কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। আমার কম্পেয়ার করার কথা আমার সাথে। আমি 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 পৃথিবীতে একজনই এসেছি, আমার মতো পৃথিবীতে কেউ ছিল না, কেউ আসবেও না। সুতরাং আমি আমার সেরাটা করে দেখাবো। তো আমার ছাত্রদের কথা হচ্ছে, আমাদের প্রত্যেকের পক্ষে সফল হওয়া সম্ভব যদি আমি বিশ্বাস করি সফল আমি হতে চাই। তো সারওয়ার স্যার, এই হলো আপাতত আমার সেলফ কনফিডেন্সের বক্তব্য। স্যার ধন্যবাদ। বলতে হবে কিনা? স্যার এখানে অধ্যক্ষ মহোদয় আছেন, স্যার অধ্যক্ষ মহোদয় কথা বলবেন। স্যার স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব চমৎকার করে বলেছেন। আমি নিজেই কিন্তু অনেক বেশি অভিভূত হয়েছি যে আপনার বক্তব্য শুনে। আমি আগে শুনেছিলাম যে আপনি সেশন পরিচালনা করেছেন,
আমি একেবারে 1 সেকেন্ডের জন্যও কিন্তু আপনার সেশনের বাইরে যাইনি। আমি ক্যামেরাটা অফ করেছি যাতে করে মনোনিবেশটা আরো বেশি করতে পারি, সেজন্য ক্যামেরাটা অফ করে আমি শুধু শুনছিলাম। ধন্যবাদ স্যার। আমার এখানে যারা ছেলেরা আছে, আমরা তো তাদের কে আমরা পেয়েছি ক্লাস 9 থেকে, তাদেরকে পেয়েছি। আমি 9 থেকে দেখে আসছি। তাদের যে পারফরমেন্স যথেষ্ট ভালো, এবং আপনি যে কথাগুলি বললেন যে তারা কিন্তু এমনিতেই ভালো। এখন যারা একটু পিছিয়ে আছে তার জন্যই কিন্তু আপনার আজকের এই যে বক্তব্যটা, অনেকেই আছে যারা অলরেডি স্বপ্নটা এঁকে ফেলেছে এবং সেই স্বপ্নের পথে সে হাঁটছে। আপনি যে বলেছেন যে অ্যাম্বিশন, ডিসিশন এন্ড অ্যাকশন, তো এই যে তিনটার কম্বিনেশন, এবং আপনি চমৎকার করে উদাহরণ দিয়েছেন যে এভারেস্টের। দেখেন স্যার, আমাদের এরপরে কিন্তু বাংলাদেশের মেয়েরাও এভারেস্টে গিয়েছে, অনেক মেয়ে থেকে। কেন গিয়েছে? সেটাও কিন্তু তার আত্মবিশ্বাসের জন্য কিন্তু সে যেতে পেরেছে। এটা আমাদের ছেলেরা তাদের নাম জানে। অনেকেই আছে, তারা কেন যেতে পেরেছে? তারা কি বিশেষভাবে তৈরি কোনো মানুষ? তারা কিন্তু বিশেষভাবে তৈরি কোনো মানুষ না। আমার মতোই স্বাভাবিক বিবেক বুদ্ধি সম্পন্ন এবং এরকম শারীরিক শক্তি সম্পন্ন একজন মানুষ কিন্তু সে যেতে পেরেছে, বিকজ সে এটার জন্য সে অ্যাম্বিশন, স্বপ্ন এঁকেছে, সেটার জন্য সে সিদ্ধান্ত নিয়েছে এবং সেটার জন্য সে কাজ করেছে। সেই জন্য কিন্তু তারাও এভারেস্টে যেতে, আমি তো পারি নাই, সে তো পেরেছে। তো স্যার, আমি আশা করি আপনার এই যে বক্তব্য, এই বক্তব্যের মাধ্যমে আমাদের ছেলেরা খুবই উপকৃত হবে, এবং তাদেরকে পারতেই হবে স্যার, তাদেরকে পারতেই হবে। তাদের জন্য, তাদের দিকে জাতি তাকিয়ে আছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি, কারণ তারা কিন্তু একটা সমৃদ্ধ বাংলাদেশের নাগরিক। আমরা কিন্তু খুব একটা গরিব বাংলাদেশের নাগরিক ছিলাম স্যার, তারা কিন্তু একটা সমৃদ্ধ বাংলাদেশের নাগরিক। তাদের সুযোগ অনেক বেশি, তাদের অপরচুনিটি অনেক বেশি। এখন তাদের হাতে স্যার গ্যাজেট থাকে, তারা ইউটিউবে পৃথিবীর শ্রেষ্ঠ যে মোটিভেটর যার নাম বললেন, লেস ব্রাউনের বক্তব্য কিন্তু সে ইচ্ছা করলে এখনই শুনতে পারবে, আপনার বক্তব্যের পরে এখনই শুনতে পারবে। হ্যাঁ, দেখেন কত সৌভাগ্যবান তারা। তো এই ছেলেরা কেন পারবে না? তাদের না পারার কি কারণ আছে যে তারা পারবে না? আমি বলি যে একটা ফিজিক্সের ক্লাস সে বুঝতে পারছে না, একটা ম্যাথমেটিক্স এর ক্লাস সে বুঝতে পারছে না, একটা বায়োলজি ক্লাস সে বুঝতে পারছে না। তার তো স্যার হাতে একটা পৃথিবী তার হাতের মুঠোয় আছে। সে এই পৃথিবী তাকে দিয়ে দেওয়া হয়েছে, একটা ইন্টারনেট কানেকশন আছে আর একটা গ্যাজেট আছে। এটা কিন্তু সমস্ত পৃথিবীতে তার হাতের মুঠোয় আছে। তো শুধু উচিত হলো যে সে কিভাবে কোন পারপাসে সেটাকে ইউটিলাইজ করছে, দৃষ্টিভঙ্গি। এই যে যেটা আপনি বললেন স্যার, যে তার স্বপ্নটা কি, তার স্বপ্নটাই কিন্তু তাকে পরিচালিত করবে। এই গ্যাজেটটা কি সে বেটার পারপাসে ইউজ করবে, নাকি সে গেমস খেলে, ফেসবুকিং করে, বন্ধুর সাথে চ্যাটিং করে সে কাটিয়ে দিবে? এখানেই কিন্তু পার্থক্যটা হয়ে যাবে। সমস্ত সুবিধা থাকার পরেও যেহেতু স্বপ্নটা সে দেখতে পারে নাই, সে ডিসিশনটা নিতে পারে নাই, সে অ্যাকশনে যেতে পারবে না। তো এই জন্যই স্যার আপনার খুবই মূল্যবান। আমি নিজেও চেষ্টা করব যে আমি যেন আরেকটু বেশি স্বপ্ন এখন দেখতে পারি, যদিও বয়স শেষ হয়ে যাচ্ছে স্বপ্ন দেখার। তারপরে তো স্বপ্ন দেখতে আর ক্ষতি কি, যে অ্যাটলিস্ট বেটার লাইফ পাওয়ার জন্য, বেটার লিভিং এর জন্য তো স্বপ্ন দেখতে পারি। তো সেই স্বপ্নটা আমরা দেখবো। প্যারেন্টসরা যারা আছেন তারা অবশ্যই স্বপ্ন দেখবেন, তাদের যে বাচ্চাদেরকে কিভাবে আরো বেটার লাইফে পরিচালিত করা যায়। এবং ছেলেরা, তোমরা যারা এখানে আজকে আছো, অবশ্যই তোমাদের স্বপ্নের জায়গাটা অনেক সুন্দর, পরিশীলিত, পরিমার্জিত, এবং সেই স্বপ্নের জন্য পরিশ্রম করে যেতে হবে। স্যার, আমরা কি একটু গার্ডিয়ানদেরকে অথবা বাচ্চাদেরকে কয়েকটা মিনিট সময় দিব? আপনার কাছে যদি তাদের কিছু বক্তব্য থাকে। স্যার, খুব স্যার। তবে আমি স্যার আপনার সম্বন্ধে বলি, এই যে আপনি একটা এক্সাম্পল, আপনি হাফেজ হয়েছেন, আপনি আর্মিতে এত ভালো করেছেন, মিশনে আপনার সাথে মিশনে গেছে এমন কিছু অফিসার আমার খুব কাছের মানুষ, তারা আপনার এত উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। আপনি যদি এত কিছু পারেন, মানে আর্মিতে গেলেন, সফল হলেন, মিশনে গেলেন, হাফেজ হলেন, আমি স্যার একটা সেকেন্ড আমি একটু বলে দুজনের মাঝখানে, সরি স্যার। স্যার আলমা স্যার জানেন কিনা, আমাদের স্যার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ফার্স্ট ক্লাস, এবং স্যার পড়তেন তখন সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন। আমি আমার ছেলেদেরকে সেই কথাটা বলি যে আমরা এমন একটা অধ্যক্ষ পেয়েছি
যাকে দিয়ে আমরা স্বপ্ন আসলে স্বপ্ন আমরা দেখতেই পারি, আমরা 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 আমাদের স্বপ্নের জায়গা যেতেই পারি, আমরা স্বপ্ন দেখতেই পারি। স্যার সরি স্যার ইন্টারাপ্ট করার জন্য। স্যার, আমি যেটা আমি আপনার কথাটা স্যার ডক্টর আলমাস স্যার যেটা বললেন, আমি হয়তো বাচ্চাদের সাথে শেয়ার করেছি অথবা করব। আমি কিন্তু স্যার এই মোটিভেশনাল জিনিস তো এখন আমরা শুনছি, সুনির্দিষ্ট ভাবে আপনাদের কথা, আপনাদের মতো ব্যক্তিদেরকে আমরা পেয়েছি, আমরা শোনার সুযোগ পাচ্ছি, আমরা আমাদের বাচ্চাদেরকে শোনাচ্ছি। আমাদের সময় কিন্তু সেই সুযোগগুলি ছিল না স্যার, আপনাদের সময় তো আরো ছিল না, সেই সুযোগগুলি ছিল না। আমরা নিজেরা খুঁজে খুঁজে কোনো একজনকে আইকন ধরে, কোনো একজনকে মডেল ধরে আমরা তাকে ফলো করেছি। উনি হয়তো জানতেনও না যে তাকে আমরা ফলো করছি, ঠিক না স্যার? তো আমরা কিন্তু সেই সময় পার করে আসছি। আমার মনে আছে, আমি নাম না বলি, কোনো একজন বিখ্যাত ব্যক্তির কোনো একটা ময়মনসিংহ, যেহেতু আমার বাসা ময়মনসিংহে, কৃষ্ণচূড়া চত্বরে একটা রাজনৈতিক সভা হচ্ছিল। তো একজন বক্তার কণ্ঠটা আমাকে খুব বেশি আকৃষ্ট করছিল। তো আমি তখন মাধ্যমিক স্টুডেন্ট, আমি দাঁড়িয়ে গেলাম শুধুমাত্র তার যে কথার ধরন, তার যে ভাষার প্রয়োগ এবং তার যে কি বলবো যে কণ্ঠের যে মানে কি বলবো যে ব্যবহার ছিল, সেই জন্য আমাকে খুব আকৃষ্ট করলো। এবং আমি কিছুক্ষণ সময় দাঁড়িয়ে শুনলাম এবং আমার কিছু কথা এখনো গেঁথে আছে, এবং সেখান থেকে আমি কিছু কথা নিলাম। এবং মজার বিষয় হলো যে আমাদের ছেলেরা কিন্তু এখন ওই যে মোবাইলে প্রচুর কি বলবো যে সময় কাটায়, তারা পড়ে না। আমাদের সময় সেবা প্রকাশনীর বই ছিল, সঠিক নিয়মে লেখাপড়া একটা বই ছিল, ইফ ইউ ক্যান রিমেম্বার, সঠিক নিয়মে লেখাপড়া, কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর, হাতে কলম, কলমটাকে রশি দিয়ে বাঁধা, এটা ছিল প্রচ্ছদ। আমি এই বইটা পড়লাম, একদম মনোযোগ দিয়ে পড়ে ফেললাম এবং সেখান থেকে অনেক জিনিস আমি নিয়ে নিলাম আমার জীবনের অনেক স্তরেই, আমার পড়াশোনার স্তরে। সেখান থেকে আমি অনেক জিনিস নিয়েছি এবং উপকার পেয়েছি। তো স্যার, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার আজকে যে বক্তব্য, এখান থেকে যদি আমাদের শিক্ষার্থীরা কিছুটাও নিয়ে নিতে পারে, আশা করছি ইনশাল্লাহ তারাও পারবে, তাদেরকে পারতেই হবে। দেয়ার ইজ নো স্কোপ অফ ফেইলিং। জি স্যার। ছাত্রছাত্রীরা বা গার্জেন যদি কিছু প্রশ্ন করতে চায় করলে খুব ভালো হয়। নাহলে আমার এখনো কিছু কথা বাকি রয়ে গেছে গার্জেনদের উদ্দেশ্যে। তোমাদের জন্য আমরা 5 মিনিট থেকে 10 মিনিট সময় দিচ্ছি, দয়া করে প্যারেন্টসরা যদি কেউ থাকে। স্যার আগে আমরা ছেলেদেরকে একটু দিই, ছেলেরা যদি কিছু বলতে চায় তারপর আমরা প্যারেন্টসের কাছে যাই। একটু পরে আমরা বাচ্চাদের কাছ থেকে দু একটা প্রশ্ন নিয়ে নেই। ছেলেরা কি কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম স্যার। জি বাবা, তোমাকে অ্যাড অন করব বাবা। কিছু বলা ছিল? জি সিফাত, ক্যামেরা অন করো। স্যার আসলে স্যার আমার পরিবেশটা স্যার ভালো না স্যার, ক্যামেরাটা অন করার মতো না। ঠিক আছে, অসুবিধা নেই, বলো বলো। আচ্ছা বলো স্যার, আমার প্রশ্নটা হলো স্যার, আমাদেরকে যে সাকসেস হওয়ার স্যার এত পন্থা বললো স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলাম স্যার, কিন্তু স্যার আমি যদি সাকসেস না হতে পারি স্যার, তাহলে স্যার আমার কি করার আছে তারপরে? স্যার আমি সর্বোচ্চ চেষ্টা করলাম, যা করার নিজের পক্ষে আমি সকল কিছু করলাম, তারপরে সফল হতে পারলাম না, তাহলে স্যার তারপরে আমি কি করতে পারি? ওকে, আচ্ছা আমি উত্তরটা সংক্ষেপে দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি, মানুষ যদি স্বপ্ন দেখে, ইচ্ছা করে এবং এটা যদি খুব দৃঢ় হয়, আত্মবিশ্বাসের সাথে হয়, পরিশ্রম করে, সে সফল হবেই। কোনো কারণে যদি সেটা না হয়, কোনো কারণে হয়তো তার জ্বর হলো বা দেরি হলো হোয়াটএভার, তাহলে মনে করতে হবে যে এর পিছনে কোনো রহস্য আছে, কারণ আছে। সেটাকে একসেপ্ট করা, সিচুয়েশনকে একসেপ্ট করা, ধৈর্য ধরা। ধৈর্যের উপরে কোনো কথা নেই। আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দ করে তাকে ধৈর্যশীলদেরকে। এমনকি জালালউদ্দিন রুমি বলেন, ধৈর্য ধরা মানে চুপচাপ বসে থাকা না। ধৈর্য ধরা মানে হচ্ছে রাতের মধ্যে সকালের আলো দেখা, গোলাপের কাঁটার মধ্যে গোলাপ ফুলকে দেখা। তো সুতরাং আমি যদি আমার আকাঙ্ক্ষিত ফলাফল না পাই, তাহলে বুঝতে হবে এর পিছনে কোনো কারণ আছে, রহস্য আছে। একসেপ্ট দ্য সিচুয়েশন অ্যান্ড ট্রাই এগেইন, ট্রাই এগেইন। একটা কথা মনে রাখতে হবে, জীবনটাই হচ্ছে উঁচু নিচু। যেমন আমাদের হার্ট সুস্থ না অসুস্থ বোঝা যায় কেমন করে? গ্রাফ যখন আপ ডাউন করে, আপ ডাউন আপ ডাউন। জীবনটাও সেরকম, সুখ দুঃখ, ব্যর্থ সফল, ব্যর্থ সফল। তা আমাদের জীবন সবসময় সফল হবে আমার মনে করার কোনো কারণ নেই। আমাদের জীবনে বাধা বিপত্তি আসবেই। সুতরাং আমি যদি কখনো কখনো ব্যর্থ হই, মনে করতে হবে এরপরে সফলতাটা অপেক্ষা করছে।
তখন হতাশ হয়ে গেলে হবে না, নিজে হতাশ হলে হবে না, গার্জেনদেরকে হতাশ হলে হবে না, আমাকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে হবে। সুতরাং আমি চেষ্টা করব, উদ্যোগ নেব, যদি হয় ভেরি গুড, যদি না হয় তাহলে বুঝতে হবে আমাকে পরবর্তীতে সফল হতে হবে, কিন্তু হতাশ হয়ে গেলে হবে না। জীবনের ভালো মন্দ, সুখ দুঃখ, উত্থান পতন মিলেই জীবন। ঠিক আছে বাবা, চেষ্টা করবে মন প্রাণ দিয়ে, কিন্তু এখানে হতাশ হওয়া, মন ভেঙে যাওয়ার কোনো কারণ নেই। থ্যাংক ইউ স্যার। নেক্সট আরেকজন কি কোন ছেলেদের যদি আমরা পাই? স্যার আমি একটা করতে পারি? জি প্লিজ বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ক্যামেরা অন করো, সেকশন বলবে, নিজেদের সেকশন বলে নিবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বলো বাবা। স্যার আমি 10L এর। ওকে, কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো, থ্যাংক ইউ, বলো। স্যার আমি না মানে গণিতে অনেক দুর্বল, তো গণিতে মানে 6-7 থেকে এরকম অনেক দুর্বল, কিন্তু বাকি সাবজেক্টে আলহামদুলিল্লাহ আছে। গণিতে মনে করেন আমি না শিখতে চাইলেও মনে করেন আমি যখন বুঝি, আমাকে কেউ বুঝায় না তখন আমি বুঝি, শুধুমাত্র বুঝতে পারি, ওইটাকে মাথায় নিতে পারি, কিন্তু যখন মনে করেন আমাকে লিখতে দেয় তখন আমি ওইটাকে মানে রাইট ডাউন করতে পারি না ভালো মতো, তখন মানে মাঝখানে মনে করেন ভুল হয়ে যায় বা এরম হয়, বা আবার আমার এরম আছে মাঝে মাঝে আমি আবার না বুঝলে আমার বুঝতে ইচ্ছা করে না, মানে একটু ফাঁকিবাজি করি তো বুঝতে ইচ্ছা করে না গণিতে। এটা মানে অনেক আগের থেকে সমস্যা, মানে অনেক কাছে আমি গণিতে, এটা অনেক আগের থেকে সমস্যা আমার। গণিতটা আমি ভালো মতো মাথায় নিতে পারি, মেইনলি মনে করেন বীজগণিত, এটা আমার মনে করেন অনেক প্রবলেম আমার এটাতে, এটা আমি ভালো মতো নিতে পারি না। আমাকে শিখালে আমি বুঝাইলে তখন আমি বুঝতে পারি, কিন্তু লেখার সময় আমি মনে করি তখন আমি এটাকে ভালো মতো রাইট ডাউন করতে পারি না। এখন স্যার এটার জন্য কিভাবে আমি নিজের ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ব্যাপার কি জানো, যে বলে না কেউ সঙ্গীতে ভালো, কেউ স্পোর্টসে ভালো, কেউ বাংলায় ভালো, কেউ ইংলিশে ভালো, কেউ গণিতে ভালো, তো এরকম হয়। তুমি ছোটবেলা থেকে যে কারণে হোক গণিতে তুমি ভয় পেয়েছো, বা কোনো কারণে গণিতে খারাপ রেজাল্ট হয়েছে, বা কেউ তোমাকে অনুৎসাহিত করেছে, বা তুমি ভয় পেয়েছো, তোমার মন থেকে এই ভয়টা দূর করতে হবে। এই জন্য তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, তোমার ক্লাসের স্যারদের যিনি গণিতের শিক্ষক, সেই গণিতের শিক্ষকের সাথে একটু কথা বলবে, এবং সেই গণিতের শিক্ষকের সাথে কথা বলবে, গণিতের শিক্ষক তোমাকে খুব সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝিয়ে দেবে কি করে গণিতগুলোকে তুমি রপ্ত করতে পারবে। আর তোমার স্কুলে যদি কোনো মনোবিজ্ঞানের স্যার থাকে, তার সাথে একটু কথা বলবে, আত্মবিশ্বাসটা কি করে বাড়াতে হয়, কি করে অঙ্কগুলোকে মনে রাখতে হয়। যেমন আমরা বলি কি, আমি আমার ছাত্রদেরকে বলি, দেখো আমরা পড়ি কেন? শেখার জন্য। শিখি কখন? যখন বুঝি। বুঝি কখন? যখন ভাবি। আমি আবার বলছি, আমরা পড়াশোনা করি কেন? শেখার জন্য। শিখবো কখন? যখন বুঝবো। বুঝবো কখন? যখন ভাববো। তো সুতরাং তুমি যখন অঙ্ক করবে তখন তুমি বুঝে বুঝে ভেবে ভেবে করবে। এবং একটা কথা আমি আজকে আলোচনা করিনি, এত অল্প সময়ের মধ্যে আলোচনা করা যায় না, তো যে সবকিছুর মধ্যে একটা মজা পেতে হয়, প্যাশন ফর সাকসেস, আনন্দের সাথে পড়ো। কেউ যদি মনের বাইরে পড়তে চায়, ভাল লাগছে না কিন্তু পড়তে হচ্ছে, তাহলে সেই পড়াটা তার মনে থাকবে না। আমাদের সবকিছুর মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে, মনে করতে হবে আমি হ্যাপি। খুশি তো চাওয়ার জিনিস না, খুশি থাকার জিনিস। সবকিছুর মধ্যে একটা আনন্দ, খুশিটা, মজাটা তৈরি করে নিতে হবে, মনে করতে হবে এর মধ্যে আমার অনেক মজা লাগছে, ভাল লাগছে, এটা আমার কাজে লাগবে। তো সুতরাং আমি তোমাকে পরামর্শ দেব, তুমি তোমার ম্যাথমেটিক্সের যিনি টিচার তার সাথে একটু কথা বলো, তিনি তোমাকে বুঝিয়ে বলবে, এবং তোমাদের ওই মনোবিজ্ঞানী যিনি পড়ান তার সাথে একটু কথা বলবে। আর করোনা সিচুয়েশন গেলে তো আমি তোমাদের স্কুলে যাবই, কলেজ যাবই, তোমাদের সাথে আমি আরো কিছু সেশন নেবো এইসব ব্যাপার নিয়ে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আরেকজন আসসালামু আলাইকুম স্যার। আমি একটু বলি স্যার, আমি কি বলতে পারি স্যার? আমি একটু কথা বলি স্যার এই পয়েন্টে, যদি আলমাস স্যার পারমিশন দেন একটু উত্তর তো দেন। ইয়েস স্যার, রাইট স্যার। জি স্যার। তুমি কি আসছে না? তুমি এর আগে কথা বলেছো, তুমি তো আসছে। তুমি কি নিয়ে পড়ছো? সায়েন্স নিয়ে পড়ছো নাকি আর্টস নিয়ে পড়ছো?
স্যার আমি আর্টস নিয়ে পড়েছি। স্যার আমি আচ্ছা। আর্টস নিয়ে পড়ছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি কিন্তু আর্টসের স্টুডেন্ট ছিলাম। ঠিক তোমার মতোই অবস্থা আমার ছিল। স্যার যেটা বলেছেন, কোন এক পর্যায়ে গণিতকে ভয় পাওয়া থেকেই গণিতের প্রতি ভীতি সৃষ্টি হয়। আমি এক সময় পর্যন্ত ধরে নিতাম, স্যার আলমাস স্যারের সাথে শেয়ার করছি, ধরে নিতাম যে আমি গণিতে বোধহয় পাশই করতে পারবো না, গণিতে বোধহয় পাশই করতে পারবো না। এখন যেই ছেলেটা ধরেন ক্লাস 5 পর্যন্ত 6 পর্যন্ত ফার্স্ট বয় হয়ে আসছে, সেই ছেলেটা এসএসসি তে গিয়ে গণিতে পাশ করতে পারবে না, এটা খুব তার জন্য লজ্জাজনক একটা বিষয়। তো আমার এটা মানতে খুব কষ্ট হচ্ছিল, যে কোনো কারণেই হোক গণিতে আমি একটু দুর্বল হয়ে যাই। এবং এই যেই কথাটা এতক্ষণ স্যারের বক্তব্যে উঠে আসছে যে আমাকে পারতেই হবে, আমি যখন ভাবলাম যে আমাকে পারতেই হবে, আমি পেরেছিলাম না। আমাদের সময় কিন্তু ফার্স্ট ডিভিশন ছিল, তোমাদের মতো এরকম গোল্ড জিপি এগুলি ছিল না। ফার্স্ট ডিভিশন পাইলেই মনে করা হয়তো যে অনেক ভালো মার্কস পেয়েছে। হ্যাঁ, 60% মার্কস ক্যারি করতে পারলে ধরে নেওয়া হতো অনেক চমৎকার রেজাল্ট করেছে। 60 ওয়াজ দি ভেরি গুড মার্কস। আমি গণিতে পেয়েছিলাম 72, স্টিল আই ক্যান রিমেম্বার। এসএসসি তে যেখানে নাকি আমি গণিতে পাস করারই চিন্তা করতে পারি নাই, সেখানে 72। সেই সময় 72 স্টার বোধ 75 এ না স্যার তখন ছিল? হ্যাঁ, তখন 75 এ ছিল স্টার মার্কস। মানে জাস্ট মার্জিনালি মিস করেছি, জিওমেট্রির কোন একটা ইয়েতে মিস করে গিয়েছি আমি। তো না হয় আই ওয়াজ এবার মানে আমার কি বলবো যে হয়ে যেত। তো আমি তোমাকেই বললাম ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু, তুমি যেহেতু আর্টসে পড়ো, আর্টসের ছেলেদেরকে আমরা বলি যে গতবারের একটা মানে কিন্তু জলজন্ত উদাহরণ আছে আমাদের সামনে। যারা গণিতকে ভয় পেত তারা কিন্তু আমাদেরকে পা ছুঁয়ে সালাম করে গেছে এবার, যে তাদেরকে শুধু ধাক্কা দিয়েছি, বলেছি যে ইউ উইল হ্যাভ টু ডু, তোমাকে পারতেই হবে, এবং তারা পেরেছে, তুমিও পারবে। ভয় পাওয়ার কিছু নেই। স্যার যেটা বললেন, জাস্ট স্যারের পরামর্শটা ফলো করবে, আমাদের সাথে দেখা করবে, কথা বলবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ছেলেদের একজন বলবে, আবেশ রহমান বলবে। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার হচ্ছে আলমাসুর রহমান স্যারের কাছে একটা কোশ্চেন ছিল। বলো বাবা। স্যার, আপনি সেশনের প্রথমে একটা মানে কথা বলছিলেন, যেটা হচ্ছে আমি স্বপ্ন দেখতে পারবো, আমি একটা স্বপ্ন পূরণটা করতে পারবো, কিন্তু সেখানে আমার ইথিক্সের প্রতি কোনো রং করা যাবে না, আমার ইথিক্সটা হ্যামার করা যাবে না। এখন স্যার আমি নিজে একটা স্বপ্ন দেখি এবং আমি নিজে বুঝতে পারি যে হ্যাঁ, এটা আমার ইথিক্সকে কোনোভাবে হ্যামার করে না, এন্ড আমার এই স্বপ্ন দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে না, এন্ড আমি এটা নিয়ে কাজ করতে চাই। কিন্তু স্যার এই জায়গায় যদি আমি আমার পরিবার কিংবা আমার কাছের মানুষের সাপোর্টটা না পাই এখন থেকে, সেক্ষেত্রে স্যার আমি মাঝে মধ্যে মানে অনেক সময় ডিমোটিভেটেড হয়ে পড়ি স্যার। এখন এই ক্ষেত্রে আমার কি করণীয়? আমি স্যার বুঝতে পারি যে হ্যাঁ, আবার এই স্বপ্নগুলা মানে কাউকে ক্ষতি করবে। ক্লিয়ার করে বলো বাবা, আর একটু তোমার মাইকটা ঠিক করো। জি স্যার। স্যার আমি হচ্ছে যে স্বপ্নটা দেখি, সেই স্বপ্নটা স্যার আমার ইথিক্সকে কোনোভাবে হ্যামার করে না। আমি স্যার আমার এই কাজ দ্বারা কোনো মানুষকে আমার ক্ষতি হবে না স্যার, এতটুকু আমি শিওর। এখন স্যার এই স্বপ্নটার বাস্তবায়নের ক্ষেত্রে আমার যে পারিবারিক সাপোর্টটা, পরিবার থেকে যে সাপোর্টটা আসে, সেই সাপোর্টটা যদি আমি না পাই, তাহলে হচ্ছে স্যার আমি ডিমোটিভেটেড হয়ে পড়ি। এই ক্ষেত্রে হচ্ছে আমার স্যার কি করণীয় আছে এখন? ওকে, এখন হচ্ছে কি জানো, আমরা যখন পঞ্চম শ্রেণীর লেভেলে থাকি, তখন আমাদের যেটাকে আমরা এথিক্স মনে করি, সঠিক মনে করি, আমাদের গার্জেনরা সেটা মনে করে না। কারণ আমি তখন যেটা যা কিছু মনে করি সেটা সবসময় যে ঠিক হবে এমন কোনো কথা নেই। আমি যখন 9-10-এ পড়ি, তখন আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে সেটা গার্জেনদের কাছে সঠিক নাও মনে হতে পারে, শিক্ষকদের কাছে সেটা নাও মনে হতে পারে। যেমন আমরা দেখেছি, আমি একটা এক্সাম্পল দিই, প্রেমের ক্ষেত্রে দেখা যায় যে আমরা স্কুল জীবনে যাকে মনে করি বেস্ট, পরে কলেজ জীবনে মনে করি না এটা ভুল সিদ্ধান্ত, এটাই বেস্ট। ইউনিভার্সিটি মনে করি না 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 আসলে এটাই বেস্ট। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমি যেটাকে সঠিক মনে করছি সেটা সঠিক, যে সেটা যে সত্যি সত্যি সঠিক, সেটা কি করে বোঝা যাবে সেটা সঠিক? সঠিক আমার গার্জেনরা যদি শিক্ষিত হয়, আমার গার্জেনরা যদি বিবেচক হন, তাহলে আমি নিশ্চয়ই আমার গার্জেনদের সাথে বিষয়, আমি একটু আগে বলেছি গার্জেনদেরকে যে বাচ্চারা আপনার সন্তান এবং বন্ধু। আমার সবচেয়ে প্রিয় কে? আমার সন্তান। আমাদের বাবা মাদের সবচেয়ে প্রিয় কে? সন্তান। আমাদের সব স্বপ্ন, আমাদের সব পরিশ্রম, আমাদের সব চাকরি বাকরি, আমাদের সব ব্যবসা এই সন্তানদের জন্য। সুতরাং সন্তানদের ভালো হবে এটাই আমরা চাইবো, সন্তানদের উন্নতি হবে সেটাই আমরা চাইবো, সন্তানরা সফল হবে, সুখে থাকবে, এটাই আমাদের স্বপ্ন।
সন্তানদের বিপক্ষে কিছু হবে এটা আমরা গার্জেনরা আমরা কল্পনাও করতে পারি না। সুতরাং একজন স্কুলে পড়া ছেলেরা যা ভাবছে, যেমন একটা স্কুলের ছেলে যদি ভাবে যে আমাকে একটা আইফোন কিনে দিতে হবে, গার্জেন কিনে দিচ্ছে না, আমি যদি মনে করি আমার বাবা মারা আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করছে না, কিন্তু তারা তো যেটা করছে এটা একদম ঠিক। স্টিভ জব, বিল গেটস, ইনারা তারপরে অ্যাপেল কোম্পানির মালিক যিনি, তারা বলছেন আমরা আমাদের স্কুল জীবনে সন্তানদেরকে কখনো আমরা ইন্টারনেট বেস ডিভাইসেস দিই না। তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনীরা যদি তার সন্তানদেরকে ইন্টারনেট বেস ডিভাইসেস না দিয়ে থাকে, আমরা 6, 7, 8 এর সন্তানদেরকে ইন্টারনেট বেস কম্পিউটার বা ডিভাইসেস দিচ্ছি কেন? এবং আমার কাছে অনেক গার্জিয়ানরা কমপ্লেন করে যে আমার 8 এ পড়া ছেলেরা ওই এখন তাকে যদি 20,000 টাকা দিয়ে মোবাইল না দিয়ে 15,000, সে খাচ্ছে না, পড়বে না। তার মানে তার সন্তানরা তাহলে তার বাবা মাকে বুঝতে পারছে না, নীতি নৈতিকতা আদর্শটা বুঝতে পারছে না। তার মনে করে তার বন্ধু বান্ধবরা আছে তার মধ্যে পেতে হবে, তার বন্ধু বান্ধবরা আছে তার কারো থাকবে না। তার মানে বোঝা যাচ্ছে যে সবসময় আমরা যেটা ভাবছি সেটা যে সঠিক সেটা তুমি কি করে বুঝবে? সুতরাং তুমি তোমার বাবা মার সাথে বিষয়টা নিয়ে কথা বলো, বাবা মার সাথে সেটা শেয়ার করো যে তুমি যে একটা নীতি নৈতিকতা আদর্শের পথে স্বপ্ন দেখছো, ওটা বাস্তবায়ন করতে চাচ্ছ, গার্জেনরা সেটা নিশ্চয়ই বুঝবে। যদি দেখে সত্যি সেটা ঠিক আছে, তোমার ইনবর্ন ট্যালেন্ট ওই দিকে আছে, তুমি চাচ্ছ একটা পড়তে, এক সাইডে পড়তে, সায়েন্সে পড়তে, কমার্সে পড়তে যাচ্ছ, তোমার বাবারা চাচ্ছে তুমি সায়েন্সে পড়ো, তো তোমার যদি ইনবর্ন ট্যালেন্ট যদি তোমার ওই দিকে হয়, তোমার বাবা মারা যদি শিক্ষিত মার্জিত হয়, বিবেচনা বোধ থাকে, তুমি সেটা মানবেন। আর যদি সেটা মনে করেন না তোমার ইমোশন, তুমি ইমোশনালি বলছো, তোরা মানবেন না। তো সুতরাং তুমি যেটাকে এথিক্স বলছো, সঠিক বলছো, সেটা যে সঠিক সেটা তুমি কি করে বুঝবে? সুতরাং এই বিষয়টা তুমি বাবা মার সাথে আলোচনা করো, অথবা বাবা মার যারা ঘনিষ্ঠ তাদের সাথে কথা বলো, দরকার তোমার শিক্ষকের সাথে কথা বলো। এই যে তোমাদের প্রিন্সিপাল স্যার আছেন, উনি অত্যন্ত ভালো মানুষ, মেধাবী মানুষ, হাফেজ মানুষ, একজন কি বলবো অসাধারণ মানুষ, কথা বলো। সুতরাং নিজে হতাশ হওয়া যাবে না যে আমার কথা মানছে না, আমার কথা শুনছে না। সবকিছু যদি আমরা সন্তানদের কথা মেনে নিই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সন্তানরা সবসময় সব সিদ্ধান্ত ওই বয়সে নিতে পারে না, এটা তো মানো নাকি? মানো সন্তান, আমরা এক এক বয়সে এক এক রকম বিষয়টাকে সঠিক মনে করি, পরবর্তীকালে মনে করি না আসলে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। মন খারাপ করো না, হতাশ করো না, ঠিক আছে? শেয়ার করো তো বা একজন সর্বশেষ আমি বলতে পারি স্যার। স্যার আমি আসসালামু আলাইকুম। মাস্টার কি বলবে? মাস্টার কি বলো? স্যার আমার প্যারেন্টস একটা প্রশ্ন করতে। হ্যাঁ বলো, দাও প্যারেন্টসকে দাও, বলো, অসুবিধা নেই। তোমার এটা ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, এসএম মাশরাফির বাবা। আমি হেডমাস্টার লেকচার কাজ গার্লস হাই স্কুল। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই অধ্যক্ষ মহোদয়ের প্রতি, উনি এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি আসলে মাঝে মাঝে নিজেও হতাশ হয়ে যাই। আজকের মোটিভেশনাল যে স্পিচ আমি শুনলাম, আমার আসলে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আমি সবসময় বিশ্বাস করি আমি যদি আন্তরিকভাবে কোনো কিছু চাই এবং সেটা যদি অ্যাকশন, স্যার যে কথাটি বললেন যে প্রথমে হলো আপনার ওই ডিসিশন আমি নিয়ে যদি অ্যাকশনে যেতে পারি তাহলে অবশ্যই আমি সফল হব। কিন্তু আমার জীবনে আমি যতগুলো কাজ করেছি এই ডিসিশন নিয়ে আমি অ্যাকশনে গিয়ে ইনশাল্লাহ সফল হয়েছি। আমি কখনোই চিন্তা করি যে আমার এই কাজটি আমি করতে যাব ব্যর্থ হব, সেটা আমি কিন্তু কখনো মনে করিনি। এর জন্য আমি ব্যক্তি জীবনে ইনশাল্লাহ মোটামুটি সফল আমি বলবো। এখন আসি আমার সন্তানের প্রসঙ্গে। তার আগ্রহ হলো বিজ্ঞানের বিষয়ে। সে সবসময় বিজ্ঞানের বিভিন্ন আপনার যেই আবিষ্কারগুলো আছে বা ছোট ছোট সে যেই প্রজেক্টগুলো আছে সেগুলি নিয়ে কাজ করতে চায়, এবং বিজ্ঞানে সে তার বিজ্ঞানের রেজাল্ট মাশাআল্লাহ যথেষ্ট ভালো। কিন্তু সে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ধর্ম এই সাবজেক্টগুলোতে সে খুব আগ্রহ পাচ্ছে না, এবং এইগুলো আমাদের বারবার বলা সত্ত্বেও সে কিন্তু এইগুলো ঠিক মতো পড়াশোনা করছে না। কিন্তু আমরা কিন্তু কখনই তাকে নিরুৎসাহ করি না, কিংবা তার প্রতি আমরা কোনো নেগেটিভ কথাবার্তা বলি না। আমরা সবসময় বলি তোমার ট্যালেন্ট আছে, যেহেতু গণিত এবং বিজ্ঞানে তুমি খুব ভালো করছো, তুমি বাংলা এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় ধর্ম এইগুলি যদি তুমি সঠিকভাবে পরিশ্রম করো তাহলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবে। এখন
এই ব্যাপারে ওকে কিভাবে আমি আরো বেশি উৎসাহিত এবং আগ্রহী করে তুলতে পারি সেই বিষয়ে স্যার আপনার বক্তব্য চাচ্ছি। পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার স্যার কি বাংলা আর কোনটা? বাংলা আর কোনটা? বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ধর্ম শিক্ষা স্যার, ধর্ম নৈতিক শিক্ষা। আচ্ছা, তো সারওয়ার ভাই, সারওয়ার স্যার বলবো? স্যার অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই বলবেন স্যার আপনি। মোস্তফা স্যার খুব ভালো বলেছে। আমি একটু আগে তো একটু আগে এই বিষয়টাই কথা বলেছি। সবাই সবকিছুর মধ্যে মজা পাবে না, সবাই সবকিছুর মধ্যে আগ্রহ পাবে না, এটাই স্বাভাবিক। তারপরও যদি কেউ এই যে বাংলা, আজকালকার ছেলেমেয়েরা তো বাংলা পড়েই না। আমি যেমন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে শরৎচন্দ্রের গল্প সব পড়ে ফেলেছিলাম। গল্প উপন্যাস এমন কিছু নাই যে আমি পড়ি নাই। কিন্তু আজকালকার সন্তানরা তো বাংলার সাহিত্য পড়েই না, বাংলা গল্প পড়েই না, তো বাংলার মধ্যে মজাই পায়। তো এটা তারা ওই যে জাফর ইকবাল ভাই বলেছিলেন না, আব্দুল্লাহ সাইদ স্যার বলেছিলেন যে আজকালকার তো কেউ শিক্ষার্থী নাই, সবাই পরীক্ষার্থী। কেউ শিখার জন্য পড়ে না, পরীক্ষা দেওয়ার জন্য পড়ে, মানে পরীক্ষা পাশের জন্য পড়ে। তো তারা কোনো কিছু মজা পায় না। তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা মজা পাচ্ছে না, যে বিশ্ব পরিচয়, তো তাকে এনকারেজ করতে হবে, তাকে বোঝাতে হবে যে তুমি এখান থেকে বিশ্ব সম্পর্কে জানতে পারবে, তোমার এটা আইকিউ বাড়বে, তোমার আইকিউ বাড়লে তোমার ইন্টারভিউতে অনেক সুবিধা হবে। কোথায় পৃথিবীর কোথায় কি আছে, কোথায় কি ঘটছে, কেন কিছু ঘটছে, তুমি জানবে না, তো তোমার জানা দরকার। তুমি এটা মনোযোগ দিয়ে পড়ো এবং মনে মনে ভাবো কি কি পড়লে। আমি পড়বো, চিন্তা করব, আবার মনে করবো যে কি কি পড়লাম, মনে আছে তো? কারণ আমার ব্রেনে তো এটা রিসিভ হবে এবং ইন্টারকানেকশন নিউরোজেনেসিস হবে। আমি যদি বুঝে বুঝে পড়ি তাহলে ব্রেনে কিন্তু এটা রেকর্ড হবে। তো সুতরাং বাচ্চারা যেখানে মজা পায় না, পড়ে মজা পাচ্ছে না, তার মানে সে মধ্যে আনন্দ পাচ্ছে না। ওই যে স্যার যেটা বললেন একদম ঠিক, হয় কোনো কারণে ভীতি, বা এর মধ্যে কোনো মজা পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না, খুশি হচ্ছে না, মনে হচ্ছে ওয়েস্টেজ অফ টাইম, দূর এটা ছেড়ে ওটা পড়ি। কিন্তু তাকে বোঝাতে হবে যে তোমাকে এটা তোমার পার্ট অফ দ্য লাইফ, এটা পার্ট অফ দ্য সাবজেক্ট, তোমাকে এখানেও পাস করতে হবে। সুতরাং তুমি যখন এটা পড়বে তুমি আনন্দের সাথে পড়ো। এর কারণ এই বাংলা সাহিত্য তোমার ভাষা, তোমার কালচার, তোমাকে এটার উপরে তোমাকে ভাষা ব্যবহার করতে হবে। তুমি যদি বাংলা সাহিত্য না পড়ো, বাংলার ভিতরে না ঢোকো, বাংলা শব্দ বলে না জানো, উচ্চারণগুলো না জানো, সুন্দর করে কথা না বলতে না পারো, তুমি যদি উপস্থাপনা করতে না পারো, তো তুমি পিছিয়ে যাবে। সুতরাং তুমি বাংলাটা আনন্দের সাথে পড়ো, তোমার এটা কাজে লাগবে, জীবনের জন্য পড়ো, মজার জন্য পড়ো, শেখার জন্য পড়ো, তোমাকে পাশের জন্য না, শেখার জন্য পড়ো। তখন দেখা যাবে সে মজা পাচ্ছে। ঠিক তেমনি ওগুলোর মধ্যে তাকে আগ্রহ সৃষ্টি করতে হবে। তাকে বকাবকি করা যাবে না, তাকে ডিসকারেজ করা যাবে না, তাকে এর মধ্যে তাকে লজিক দেখিয়ে বুঝিয়ে। একটা কথা বলে না, মানুষকে কখনো বদলানো যায় না, মানুষকে কখনোই বদলায় বকা দিয়ে, শাসন করে, প্রেশার দিয়ে মানুষকে কখনো চেঞ্জ করা যায় না। মানুষ কখনোই বদলাবে না যদি সে নিজে থেকে বদলাতে না চায়। সুতরাং ওকে বদলাতে গেলে ওকে নিজে থেকে বদলাতে হবে, তার মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে। এই জন্য কাউন্সিলিং দরকার। আমরা তো একেবারে কাউন্সিলিং করি না, বাবা মারা কাউন্সিলিং করে না, বা অন্যরাও কাউন্সিলিং করে না। তো বাচ্চাদেরকে বন্ধু হিসাবে তাদের পাশে বসে তাদের সাথে গল্প করে করে বুঝিয়ে বুঝিয়ে পড়াতে হবে। ছোটবেলা থেকে এটা শেখাতে হয়। যাই হোক, তো এটা ভয়ের কিছু কারণ নেই। এ ব্যাপারে আপনারা বোঝাবেন, দরকার স্কুলে গিয়ে শিক্ষকদের সাথেও কথা বলবেন, তারাও পরামর্শ দেবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমরা একজন গার্ডিয়ানের কথা একজন সর্বশেষ সিফাত সর্দার গার্ডিয়ান না ছাত্র, কে কথা বলবে? স্যার ছাত্র, স্যার ছাত্র। ছাত্রটাকে শেষ করেছিলাম, কেন তুমি কথা বলবে? তোমার গার্ডিয়ান নাই? ঠিক আছে, সর্বশেষ দ্রুত বলো, দ্রুত। স্যার আমার পরিবেশটা একটু খারাপ স্যার, আমি গ্রামে আছি এই কারণে স্যার। বলো বাবা, তাড়াতাড়ি বলো। স্যার আমি মাঝে মধ্যে নিজে কনফিউশনে থাকি যে এইটা সঠিক হবে না বা সেটা সঠিক হবে। আমি যখন একটা নিয়ে ভাবা চিন্তা করি যে আমি এইটা হলে সঠিক হবে, কিছুক্ষণ ভাবার যে আমি এইটাই রাইট হবে এখন করব, তখনই আবার মনে হয় যে না, আসলে হয়তো বা পিছনেরটা ঠিক ছিল। আমি এখন এই কনফিউশন থেকে কিভাবে বের হতে পারি স্যার? আচ্ছা, মানুষ প্রতিদিন 60 থেকে 80,000 থট ক্রিয়েট করে, চিন্তা করে। মিনিটে 30 থট ক্রিয়েট করে। এটা মাথায় রাখতে হবে। চিন্তা নাম্বার 1। নাম্বার 2, মানুষ যখন যেটা করে, যেমন মানুষ যখন পড়াশোনা করে অথবা কোনো মিটিং এ থাকে অথবা কোনো রকম কাজে থাকে, তখন বিজ্ঞানীরা বলছেন 47% আমাদের সচেতন সময় আমরা যে কাজটা করি
আমার ভাবনাটা তার বাইরে ঘোরাফেরা করে। তার মানে আমরা যখন যেটা করি, যে কাজের মধ্যে থাকি, আমার 47% ভাবনা আমার ওই কাজের বাইরে থাকে। তার মানে 47% চিন্তা আমি বাইরে বাইরে ঘুরে বেড়াই, এটাকে বলে মাইন্ড ওয়ান্ডারিং। তার মানে আমি যখন পড়ছি তখন অন্য কিছু ভাবছি, ক্লাসে আছি কিন্তু আমার ব্রেন আমার আমার মনটা অন্যদিকে চলে গেছে, মিটিং এ আছি কিন্তু মন চলে গেছে। আমরা নমাজে যেমন আমি দেখা গেছে 4 রাকাত নামাজ পড়তে গিয়ে দেখা গেছে 5টা মিনিট সময় লাগছে, কিন্তু এই 5 মিনিটের মধ্যে আমি ভুলে গেছি 3 রাকাত না 4 রাকাত, কয় রুকু হয়েছে ভুলেই গেছি। তার মানে কি আমি কি 5টা মিনিট মনকে একসাথে রাখতে পারি না? এই যে গার্জেনরা বলে মনোযোগ দাও, মনকে যোগ করো, তার মানে কি মনটা আমাদের কি হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো এই যে তুমি বলছো যে তোমার কাছে মনে হচ্ছে যে বোধহয় এটা ঠিক এটা ঠিক এটা ঠিক, কারণ তোমার ব্রেন তো ঘুরে বেড়াচ্ছে। এখন এই ক্ষেত্রে কি করতে হবে? আমার কাছে তুমি বাংলা পড়তে গেলে আমি ইংলিশটা পড়ি, ইংলিশটা পড়ে আমি ওটা পড়ি, ওটা পড়লে পরে এটা পড়ি, এরকম মনে হতেই পারে। তার মানে তোমার এই চঞ্চলতা, মনের চঞ্চলতাকে তোমাকে স্থির করতে হবে। তোমাকে আমি তোমাকে বলেছি না, পরিকল্পনা করতে হবে যে আমাকে এই সময় এই পড়াটা পড়তে হবে, মনে হোক যে ওই পড়াটা পড়া দরকার, যেটা পড়বো সেটা পড়বো, ওটা শেষ করবো তো এটা পড়বো, এটা শেষ করে তবে এটা পড়বো, এটা শেষ করে তো ওটা পড়বো। আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে একটা ট্রেনিং করাই, হাউ টু ওভারকাম ইন্টারনেট এডিকশন, কি করে আমি এডিকশন থেকে, এই নেশা থেকে বেরিয়ে আসতে পারি। ইন্টারনেট এডিকশন হতে পারে, অন্য এডিকশন হতে পারে। তো এই বিষয়টা আজকে আমরা আলোচনায় যাচ্ছি না। তো তোমার যে এই কনফিউশন, কোন রকম কনফিউশন না, তুমি ডিসিশন নেবে, তুমি সবকিছু ভাববে যে ওকে, জ্ঞান কাকে বলে? কালেকশন অফ ইনফরমেশন। আমরা পড়াশোনা করে অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করি, কিন্তু বুদ্ধি কাকে বলে? ইন্টেলিজেন্স কাকে বলে? ইন্টালেক্ট কাকে বলে? ইন্টালেক্ট হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাপ্লাই দ্য নলেজ, আমার জ্ঞানকে কাজে লাগানো। আমি আমার জ্ঞানকে কাজে লাগানো মানে কি, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা, এবং সেটা বুঝে সঠিক কাজটা করা, এটাকে বলে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। তো তোমাকে বুদ্ধিমান হতে হবে। তুমি হয়তো নলেজেবল হতে পারো, ওকে, আমরা নলেজেবল আরো হবো, যত পড়বো তত নলেজেবল হবো, এক্সপেরিয়েন্স নিবো তত নলেজেবল হবো, কিন্তু আমাকে বুদ্ধিমান হতে হবে। বুদ্ধিমান মানে সঠিক সময়ে সঠিক কাজ করার ডিসিশন। আমার রেগে যেতে ইচ্ছে করতে রাখবো না, আমার এখন মনে হচ্ছে যে ফেসবুকে বসে সময় করবো না, কারণ আমি রং কাজটা করতে চাই না, দিস ইজ মাই, এটা আমার বুদ্ধি। বুদ্ধি মানে হলো সঠিক কাজটা করার দক্ষতা বা ক্ষমতা। তো তোমার এই কনফিউশন গুলো তোমার ব্রেনের মধ্যে যদি আসতে শুরু করে, তাহলে তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি আগে ভাববো আমার কোনটার পর কোনটা করব, ভেবে নিয়ে পর ওই কাজটাই করব। আমরা বলি না যে আমাদের টেনশনের কারণটা কি, অতীত নিয়ে ভাবলে মন খারাপ হয়, ভবিষ্যৎ নিয়ে ভাবলে টেনশন হয়। তাহলে আমরা কোথায় থাকবো? প্রেজেন্টে থাকবো, বর্তমানে থাকবো, আজকের কাজটা আজকে শেষ করব। ভবিষ্যৎ কি হবে সেটা হোক, আই ডোন্ট নো। অতীতে যেটা গেছে গেছে, যেটা গেছে গেছে, কিন্তু আমি প্রেজেন্টকে কাজে লাগাবো। আজকে আমার যা যা পড়ার, যা যা করার সেটা আমি করব। ভবিষ্যতে কি হবে আই ডোন্ট কেয়ার, কারণ আমি জানি না ভবিষ্যতে কি হবে। সুতরাং স্টে টু প্রেজেন্ট, আজ বর্তমানে থাকার প্র্যাকটিস করো। আমরা নমাজে যখন 4 রাকাত নামাজ পড়ি, নমাজের মধ্যে থাকতে হবে। ওই চিন্তাটা বাইরে ঘুরে বেড়াচ্ছে আমরা টেনে নিয়ে আসবো, নো, আমি এখন মনোযোগ দেবো নামাজে। ঠিক তেমনি আমি যখন পড়বো তখন আমার ব্রেনকে বলতে হবে এখন আমি পড়বো। ব্রেন এদিকে ওদিকে ছোটাছুটি করলেও আমার ব্রেনটাকে পড়ার দিকে মনোযোগ দিতে হবে, মনোযোগ, কনসেন্ট্রেশন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমরা আর কোশ্চেন নিব না স্যার। অধ্যক্ষ মহোদয় যদি সর্বশেষ আজকের সেশন, আমাদের একজন অভিভাবক কথা বলতে চেয়েছিলেন, শামসুল সাহেব বলবেন। শামসুল সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। প্লিজ, হ্যাঁ বলেন। সর্বশেষ আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যক্ষ স্যার এবং আপনারা যারা স্যার এই চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করছেন। এটা স্যারের কাছে আমার আরো আবেদন থাকবে এই সেশন গুলো আরো বেশি করার জন্য। আর আলমাস স্যারের ব্যাপারে আমি একটু কথা বলবো। স্যার আমার খুব পছন্দের একজন মানুষ। আমি কমপক্ষে স্যারের 100-র কম বেশি সেশনে অংশগ্রহণ করছি এবং আমার স্যারের অনেক ট্রেনিং আমার প্রায় মুখস্থ হয়ে গেছিল। আর স্যারের আমার ভিতরে যখন হতাশা কাজ করে, অটোমেটিক্যালি স্যারের কথাগুলো আমার মনে চলে আসে যে এখন এইটা করতে হবে। তো আজকে স্যারের কাছে আমার প্রশ্ন স্যার, যে মানুষের ব্রেন বাস্তব এবং কল্পনায় যে পার্থক্য করতে পারে না,
এখানে স্যার আপনি উদাহরণ দিয়েছেন সিনেমার লাশ এবং বাস্তবের লাশ। এটা বোঝার জন্য আর কি কোনো মানে এক্সাম্পল বা হইতে পারে কিনা, এটা আরেকটু বোঝার জন্য আমি এটা বিষয়ে একটু আরেকটু ব্যাখ্যা চাইছিলাম স্যার, আরেকটু। রাইট, যেমন হ্যাঁ রাইট, যেমন আমি একটু স্বপ্নের কথা বলেছি যে স্বপ্নের মধ্যে আমরা ভয়ের ছবি দেখলে ভয় পেয়ে যাই, আমার হার্টবিট বাড়ে যায়, কারণ আমার ব্রেন মনে করে এটা রিয়েল। ঠিক তেমনি আমরা যখন পজিটিভ থিঙ্কিং করি, মানে ভালো চিন্তা করি, তখন ব্রেন মনে করে ওটা ঠিক, তখন আমরা ভালো বোধ করি। আমরা যখন ভালো বোধ করি তখন আমরা গুড ফিলিংস করি। ওই যে আমি সবসময় বলি না, আমার ব্যবহার নির্ভর করে কিসের উপর, আমার অ্যাটিটিউড নির্ভর করে কিসের উপরে, সেটা আমার মুডের উপরে, মুড মানে ফিলিংস এর উপরে। আমার ফিলিংস নির্ভর করে কিসের উপরে, আমার থটের উপরে। আমি যখন পজিটিভ থিঙ্কিং বা থট করি তখন আমার ব্রেন সেটাকে রিসিভ করে, আমার পুরো ফিলিংসটা পজিটিভ হয়। তখন আমার ফিলিংসটা যখন পজিটিভ হয়, মুড যখন পজিটিভ হয়, তখন আমার অ্যাকশনটা পজিটিভ হয়। যেমন শিক্ষকরা স্যারের রুমে যখন, প্রিন্সিপাল রুমে বা ভাইস প্রিন্সিপাল রুমে যখন যেতে চায়, তখন কিন্তু ওরা ভাবে যে স্যারের মুড আজকে ভালো, তো মন ভালো থাকলে হয়তো কাজটা হবে, তো নাকি কোনো কারণে হয়তো মন খারাপ বা বাসায় কিছু একটা হয়েছে বা কারোর উপর রাগ করেছে। তো আমাদের মুড নির্ভর করে পজিটিভ থিঙ্কিং এর উপর, কারণ পজিটিভ থিঙ্কিং করলে আমার ব্রেন মনে করে ওটা রিয়েল। সুতরাং আমরা এই জন্য বলা হচ্ছে যে পজিটিভ থিঙ্কিং, এই যে আমাদের নবী বলেন না যে হয় ভালো কথা বলো নয় চুপ থাকো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন বুখারী শরীফে, যে তুমি যখন আল্লাহর কাছে বেহেশত কামনা করবা তখন জান্নাতুল ফেরদৌস কামনা করবে। কেন জান্নাতুল ফেরদৌস কামনা করবে? এক নম্বরটা, কেউ যদি মনে করে না না আমার লাস্টেরটা হলেও চলবে, তাহলে বুঝতে হবে সে নেগেটিভ থিঙ্কিং করছে। আমাদের নবী বলছে তুমি এক নম্বরটা চাও, আর কেউ যদি বলে না লাস্টেরটা হলেও আমার চলবে, তাহলে মানে কি সে আসলে পজিটিভ থিঙ্কিং করতে পারছে না। তো আমার প্রশ্ন হচ্ছে আমরা অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করবো। আই এম হ্যাপি, আমার পক্ষে সম্ভব, আমি একজন সুখী মানুষ, আমি কল্যাণকামী মানুষ, আমি মানুষের উপকার করতে চাই। যত পজিটিভ থিঙ্কিং করবো আমার ব্রেন তত পজিটিভ ফিলিংস তৈরি করবে, আমার বডি ফিলিংস। ওই যে আমি একটা কথা বলি স্যার, আপনি যখন কথাটা বললেন যে আমাদের যে এই যে রোগ আক্রান্ত হওয়ার পিছনে কারণটা কি, আমি স্যার একটা কথা বলি, বলবো স্যার এক মিনিটের মধ্যে। সেটা হচ্ছে যে রোগ হয় যখন আমাদের ইমিউন সিস্টেম ডাউন হয়। ইমিউন সিস্টেম ডাউন কখন হয়, দুর্বল হয় যখন আমাদের নিউরোলজিক্যাল উইক হয়, নিউরোলজিক্যাল উইকনেস হয়। নিউরোলজিক্যাল উইকনেস কখন হয়, যখন আমাদের ইমোশনাল স্টেটটা উইক হয়। ইমোশনাল স্টেটটা উইক হয় কখন, যখন আমাদের নেগেটিভ থিঙ্কিং আসে। তারপরে নেগেটিভ থিঙ্কিং করলে আমাদের ইমোশন নেগেটিভ হবে, ইমোশনাল নেগেটিভ হলে আবার নার্ভাস সিস্টেম নেগেটিভ হবে, নার্ভাস সিস্টেম দুর্বল হলে আমার ইমিউন সিস্টেম দুর্বল হবে, ইমিউন সিস্টেম দুর্বল হলে আমি রোগাক্রান্ত হবে। এই যে বলে করোনা কাল তোমার ইমিউন সিস্টেমকে বাড়াতে চায়, আমরা বলি এনহ্যান্স করো, বাড়াও। তাহলে কি করতে হবে? এটাকে কি নাম দেওয়া হচ্ছে জানেন? এটাকে নাম দেওয়া হচ্ছে যে সাইকো নিউরো ইমিউনোলজি। যে আমরা যদি নেগেটিভ থিঙ্কিং করি, নেগেটিভ ফিলিংস তৈরি হবে, আমার ইমিউন সিস্টেম দুর্বল হবে বা অসুস্থ হবে। সুতরাং আমার ব্রেন ওই কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা বুঝতে পারে না। আমাদের যে বলে না পৃথিবী লাল বল, হলুদ বল, সবুজ বল সব বলকেই টানে। পৃথিবী তো লাল বল নীল বল বোঝে না। তো আমাদের ব্রেন ওই পজিটিভ নেগেটিভ এগুলো বোঝে না। আমরা যেটা চাই ব্রেন মনে করে ওটাই বোধ হয় ঠিক। এই জন্য আল্লাহ কিন্তু আল্লাহ কোরআন শরীফে বলে কেউ যদি পৃথিবীর সম্পদ চায়, আমি পৃথিবীর সম্পদই তাকে দেব, কিন্তু পরকালে তাকে আগুন দেব। তার মানে ও যেটা চাবে, ও যদি নেগেটিভ জিনিসই চায়, খারাপ জিনিস আমি খারাপ জিনিসই দেব। কিন্তু আমি যদি পৃথিবীর শান্তি চাই, পরকালের শান্তি চাই, আমি দুটোই দেবো। ওই আমরা রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। তাহলে আমি কেন শুধু একটা জিনিস চাচ্ছি? আমি দুই জিনিসই চাই, আমি পৃথিবীর সুখ চাই, পরকালের সুখ চাই, তাই না? ব্রেন আমাদের বোঝে না, ও দুটোই রিসিভ করে, নেগেটিভ হলেও যেটা ইনপুট করা হবে সেটাই সে রিসিভ করে। হ্যাঁ, সেটা অলওয়েজ থিংক পজিটিভ। এই জন্য আমরা বাচ্চাদেরকে বলি কখনো নেগেটিভ চিন্তা করবে না, মনে করবে তুমি পারবে, তোমার পক্ষে সম্ভব, তুমি কেন পারবে। কিন্তু আমাদের গার্জেনরা কি করে জানেন শামসুল ভাই? খালি সারাদিন খালি চাপের মুখে রাখে, এই পারো না কেন, হবে না কেন, তোমার দ্বারা হবে না, তুমি একটা গাধা, তুমি একটা বোকা, তুমি কি করো। তাহলে ওর ব্রেনটা মনে করে আসলে মধ্যে আমি গাধা, আমাকে দিয়ে হবে না।
অনেক ধন্যবাদ স্যার, অনেক জি অনেক ধন্যবাদ স্যার। মানে অধ্যাপক মহোদয়, আজকে সেশন মানে ক্লোজিং ঠিক আছে। বক্তব্য স্যার। হ্যাঁ জি জি স্যার, আমি জাস্ট একটু ধন্যবাদ জানাইতে চাই আমাদের যিনি আলোচনা করেছেন, অনেকটা সময় দিয়েছেন। আমাদের সময়ের বাধ্যবাধকতা যেহেতু আছে সবারই এখন, আমাদের যিনি আলোচক ছিলেন তারও সময়ের বাধ্যবাধকতা আছে, আমাদের গার্ডিয়ান যারা এখানে আছেন তারাও নানান কাজের ব্যস্ততা রেখে সারাদিন অফিস করে এই সেশনে যোগদান করেছিলেন। আমি শেষে একটি কথাই বলতে চাই যে আমাদের সমস্ত চেষ্টাটাই কিন্তু হলো যে আমাদের বেটার হিউম্যান বিং তৈরি করা। আমরা যেই লক্ষ্যে কাজ করছি, আমাদের যে উদ্দেশ্যটা, সেটার পিছনে একটু পরিশ্রম করে যাওয়া। এই পরিশ্রম, এই ছোট ছোট পরিশ্রমগুলি কিন্তু আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে সহযোগিতা করবে। তো আজকে যে সেশনটা আমরা করেছি, আমি আশা করছি তোমরা ছেলেরা যারা ছিলে তারা অনেক বুদ্ধিমান, তারা এই জেনারেশনের ছেলে। তোমরা জানো তোমাদের ফিউচার কিন্তু তুমি নিজেই তোমার কারিগর, তোমার ভবিষ্যতের কারিগর তুমি নিজে। তুমি যেভাবে তোমার নিজেকে গড়বে সেভাবে কিন্তু তুমি নিজে পরিচালিত হতে পারবে। আমি একটা কথা সবসময় বলি, ডক্টর আলমনসুর রহমান স্যার আছেন, স্যারের সামনে আসলে আমার বেশি অত্যন্ত দেখানো হচ্ছে যে এই কয়েক জীবনের আমরা মিলিটারিতে বলি যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, একদম একটা স্লোগান আছে। প্রশিক্ষণটা যত বেশি কঠিন হবে যুদ্ধটা তত বেশি সহজ হয়ে যাবে। একেবারে এটা কিন্তু ধারণ করেই কিন্তু আমরা মিলিটারি ট্রেনিং করে থাকি। এবং আমি ছাত্রদেরকে বলি যে তোমরা এই যে এসএসসি তে পড়াশোনা করছো, একটু হিট দাও, তারপরে এইচএসসি তে গিয়ে হিটটা আরেকটু বাড়িয়ে দাও, তারপরে তুমি যখন একটা স্বপ্নের জায়গায় তুমি যখন পৌঁছে যাবে, যেমন আমার স্যার যিনি কথা বললেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, যিনি আমাদের উপাধ্যক্ষ মহোদয় উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, আমার সুযোগ হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার। এই যে আমরা কিন্তু সেখানে যাওয়ার পর কিন্তু অভিভাবকরা অনেকটাই নিশ্চিন্ত হয়ে গিয়েছেন আমাদের উপর। এই যেটা স্যার বললেন পড়ো পড়ো পড়ো, সেই কথাটা কিন্তু খুব বেশি আর শুনতে হয় নাই যখন আমরা ইউনিভার্সিটিতে চলে গিয়েছি। তো সেই পর্যন্ত কিন্তু এই যে আমাদের আবেশ একটা কথা বললো যে আমি যে স্বপ্নটা দেখতে চাই সেটা যদি ইথিক্যালি রাইট হয়, তাহলে আমার প্যারেন্টসরা অনেক সময় এটাকে সাপোর্ট দেয়া না দেওয়ার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে। তার বক্তব্যটার মধ্যে কিছু অভিমান ছিল, আমি যেটা বুঝতে পেরেছি। আর যেটা ডক্টর আলমাসুর রহমান স্যার যেই জবাবটা দিয়েছেন, আমি হয়তো এতটা সুন্দর করে জবাব দিতে পারতাম না, বা আমার ভাবনাটা এরকমই ছিল যে এই সময়ে আসলে তোমার স্বপ্নটা হওয়া উচিত, কিন্তু তোমার স্বপ্নের ধরনটা কি তোমাকে বুঝতে হবে যে এখন তোমার স্বপ্নটা কি থাকা উচিত। হ্যালো, আমি কথা বলছি, একটু দয়া করে মাঝখানে কেউ কথা বলবেন না। এখন কি স্বপ্নটা কেমন থাকা উচিত, তোমার স্বপ্নটা কি হওয়া উচিত, এটা কিন্তু তুমি যতটা না বুঝো এই সময়ে, আমার মনে হয় আমাদের এই এখানে যারা অভিভাবক আছেন, যারা সচেতন অভিভাবক টাইম আসছে, তারা কিন্তু একটু বেশি বুঝেন। তো সেই হিসাবে অভিভাবকের প্রতিও কিন্তু তোমাদের সেই সম্মানটুকু থাকতে হবে। আমি বেশি বুঝি, এইটাও কিন্তু এক ধরনের আমাদের ছেলেদের মধ্যে একটা প্রবণতা আছে, আমি তো সব বুঝি, তোমরা কি বুঝো, তুমি কিছুই বুঝো না। এই জায়গা থেকে একটা বিন্দুতে কিন্তু আসতে হবে আমাদের ছেলেদেরকেও এবং প্যারেন্টসদেরকে। আমি কি সঠিক না বেঠিক আমি জানি না। একদম রাইট স্যার। জি স্যার, জি স্যার, এই জায়গাটায় আমাদের কিছু আছে। তো ওই আবেশের কথাটাকে ধরেই বলি, তোমার স্বপ্নটা যেন একেবারেই তোমার যেই সামর্থ্যের মধ্যে, অবশ্যই তোমার স্বপ্নকে ঘিরেই তোমার সামর্থ্য আবর্তিত হবে। এট দ্য সেম টাইম তোমার এখন স্বপ্ন থাকা উচিত তোমার এসএসসি তে তুমি কত ভালো করবে। তোমার এখন স্বপ্ন থাকা উচিত না তুমি বড় বিজনেসম্যান হবে, তুমি বড় ইসে হবে। ডেফিনেটলি এই স্বপ্ন দেখার কিন্তু সময় পড়ে আছে আরো। তুমি আপাতত স্বপ্নটাকে লিমিট করে ফেলো যে ওকে, দিস ইজ মাই ড্রিম টু ক্রস উইথ এ ভেরি সাকসেস এসএসসি। এম আই রাইট অর রং স্যার বলেন? একদম একদম আইএসসি পাস করব, এসএসসি পাস করব, গ্রাজুয়েট হব, মাস্টার্স করব, তারপর আমি স্বপ্নের কিন্তু সিঁড়ি আছে, স্বপ্নের কিন্তু ধাপ আছে, স্বপ্নের ধাপগুলি অতিক্রম করতে হবে। হ্যাঁ, এই জায়গাটাতে অনেকেই ভুল করে ফেলে, সেইখানেই কিন্তু গার্ডিয়ানের সাথে একটা কন্ট্রাডিকশন হয়ে যায় তোমাদের। তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। স্যার আপনি যদি কথা, আমি আপনাকেই সম্মান জানাতে চাই, আপনি দু একটা কথা বলে আজকের যে অনুষ্ঠান এটা শেষ করে দেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। লাস্টে আমার কিছু কথা বলার ছিল, সেটা হচ্ছে যে স্ট্রেস, এই যে আমাদের মানসিক চাপ এবং আমাদের পড়াশোনাকে সঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য কয়েকটা জিনিস ছাত্রদেরকে মানতে হবে এবং গার্জেনরা সেটা খেয়াল করবে। সেটা হচ্ছে
প্রত্যেকটা ছাত্র পরীক্ষার আগে, ক্লাসে যাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে বা পড়াশোনার আগে তারা সকালের নাস্তা, এটার উপর রিসার্চ হয়েছে সারা পৃথিবীতে, ইউরোপে আমেরিকাতে রিসার্চ হয়েছে যে সকালের ব্রেকফাস্ট ছাত্র ছাত্রীদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এটার উপর আমি পত্রিকাতেও, জাতীয় পত্রিকাতেও অনেকবার লিখেছি যে কেন সকালের ব্রেকফাস্ট ছাত্র ছাত্রীদের জন্য বাধ্যতামূলক। কোনো ছাত্র ছাত্রী যদি সকালের নাস্তা না খেয়ে ক্লাসে যায়, শিক্ষক যদি সেই ক্লাস নেন, যিনি নাস্তা খেয়ে যায়নি সেই ছেলে এবং যারা খেয়ে গেছে তাদের উপর রিসার্চ করে দেখা গেছে যারা নাস্তা খেয়ে যায়নি তারা তাদের ব্রেন সেই সকল পড়াশোনা রিসিভ করতে পারে না, কারণ আমাদের ব্রেন সারা রাত ঘুমানোর পরে গ্লুকোজ কমে যায়, তখন গ্লুকোজ কমে যাওয়ার পরে ব্রেনের শক্তি কমে যায়। সুতরাং পরীক্ষার আগে, ক্লাসের আগে সকালের নাস্তাটা যেন খুব ভালো হয়। অনেক ছাত্ররা বলে স্যার খাওয়ার টাইম নেই, আমার এখন ব্যস্ততা। নো 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 নো, পরীক্ষার আগেও তাই। নাস্তাটা সকালে, ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছাত্রছাত্রীদেরকে বলছি পড়াশোনা তোমাদের সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে নিয়মিত, মানে খাওয়া দাওয়া। সারাদিন আমরা যা কিছু খাই ব্যালেন্স ডায়েট, ছাত্ররা যে পড়ছে সুতরাং তাদের ব্যালেন্স ডায়েট খুব ইম্পর্টেন্ট। শুধু মাছ মাংস ডিম দুধ খেলে হবে না, প্রচুর পরিমাণ শাকসবজি ফলমূল খেতে হবে। স্যার আমাকে বলেছেন যে আমি বায়োটেকনোলজি পিএইচডি করেছি, আমি নিউট্রিশনের উপরে পড়াশোনা করতে হয়েছে, এমপিএইচ করতে হয়েছে। ব্যালেন্স ডায়েট, আমাদের যদি শরীরের মধ্যে সঠিক পুষ্টি না যায় তাহলে আমার শরীর, ব্রেন ঠিক মতো কাজ করবে না। সুতরাং ছাত্রছাত্রীদের জন্য ব্যালেন্স ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বা আমার খেয়াল করা উচিত আমার বাচ্চারা সঠিক সময় সঠিক খাদ্যটা খাচ্ছে কিনা। শাক সবজি ফলমূল, আম জাম লিচু কলা কাঁঠাল পেঁপে সবকিছু। আমি পেয়ারা যদি দুটো খাই চলবে, কলা যদি দুটো খাই চলবে, অ্যাপেল যদি একটা বা দুটো খাই চলবে। প্রতিদিন একটা করে ফল বা দুটো করে ফল থাকতে হবে, শাক সবজি থাকতে হবে, মাছ মাংস যদি থাকে ভালো, দুধ থাকতে হবে। সুতরাং ছাত্রছাত্রীদের খাওয়ার টাইম নাই বললে হবে না, তাদেরকে সঠিকভাবে খেতে হবে যদি আমি আমার ব্রেনকে ডেভেলপ করতে চাই। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে প্রতিদিন অবশ্যই 7-8 ঘন্টা ঘুমাতে হবে। বাচ্চারা যদি সারা রাত ধরে ইন্টারনেট দেখে, ফেসবুক দেখে, এটা ওটা দেখে, ঠিক মতো না ঘুমায়, তার ব্রেনের ক্ষতি হবে, তার শরীরের ক্ষতি হবে, শরীর ভেঙে যাবে, তার স্মরণশক্তি নষ্ট হবে। বাচ্চাদের, স্টুডেন্টদেরকে ঘুমাতে হবে। ওই আমি ঘুমানোর টাইম নাই বললে কিন্তু তার ব্রেন মেধা দুটোই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমি যেটা বলছি, খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঘুমানোর ব্যাপারটা খেয়াল রাখতে হবে, আর এক্সারসাইজ করতে হবে। কোনো রকম ঘাটতি নাই, কারণ আমি ফিজিক্যালি ফিট না থাকলে আমি যতই পড়ি না কেন, পড়ার সময় দেখা যাবে জ্বর এসে গেছে, অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ঠিক মতো ফিজিক্যালি ফিটনেস নাই। তাহলে বাচ্চাদেরকে আমি কথা বলছি, আমি আলমাসুর রহমান, আমি সম্প্রতি একটা অ্যাক্সিডেন্ট করেছি সড়ক দুর্ঘটনায়। আমি প্রায় 10 দিন ধরে বাসায় হাঁটা চলা সীমিত করছি, বাইরে যেতে পারছি না। আমি মার্চ মাস থেকে প্রতিদিন ছাদে গিয়ে 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করি। প্রতিদিন আসর নামাজ পড়ে ছাদে যাই, 40 মিনিট এক্সারসাইজ করি। বাচ্চাদের এক্সারসাইজ করতে হবে। যদি তারা ছাদে যেতে না পারে, বাইরে যেতে না পারে, এখন ডিফিকাল্ট, তাহলে বাসায় বুক ডাউন করবে, 30 থেকে 40 বার 50 বার উঠবাস করবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে, ব্রিথিং এক্সারসাইজটা করবে। দরকার হলে ইন্টারনেট থেকে বাবা মারা দেখে নেবে, ব্রিথিং এক্সারসাইজ ভেরি ইজি। তাহলে আমি কি বললাম আজকে? স্ট্রেস থেকে ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য এক্সারসাইজ করতে হবে প্রতিদিন 30 থেকে 40 মিনিট। যতই কাজ থাক, যতই কিছু হোক, তাদেরকে ঘুমানোর ব্যাপারটা দেখতে হবে, খাওয়ার ব্যাপারটা দেখতে হবে, আর পড়াশোনা আত্মবিশ্বাসিত আলোচনা করেইছি। তো এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের পক্ষে বেড়ে ওঠাটা খুব পসিবল। আমাদের হাতে সময় নাই, নয়তো আমি একটা সূত্র আজকে আলোচনা করতাম, টেনশন থেকে বাঁচার, অ্যাঙ্গার থেকে বাঁচার, ইন্টারনেট এডিকশন থেকে বাঁচার। এটা নিয়ে আমরা পরের সেশন করব। স্যার যদি আমাকে পরে সুযোগ দেয়, আগামী মাসে বা পরে কোনো একটা সময়ে, আমরা হাউ টু ওভারকাম টেনশন ফ্রি লাইফ কি করে লিড করতে হয়, স্ট্রেস থেকে কি করে বাঁচতে হয়, কি করে ইন্টারনেট এডিকশন থেকে বাঁচবো, এটা ভবিষ্যতে আলোচনা করবো। তাহলে আজকে আমরা আলোচনা করলাম খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে, 3 বেলা 4 বেলা খেতে হবে ঠিক সময়, এক্সারসাইজ করতে হবে, ঘুমানোর ব্যাপারটা ঠিক করতে হবে, পড়ার সময় পড়তে হবে, খেলার সময় খেলতে হবে, গল্পের বই পড়ার সময় গল্পের বই পড়তে হবে, ছবি দেখার সময় ছবি দেখতে হবে। রিল্যাক্স, মানুষের জীবনে রিল্যাক্স দরকার, আনন্দ দরকার। কিন্তু যখন পড়বো তখন মনোযোগ দিয়ে পড়বো। আমি আগেই বলেছি, মনোযোগ দিয়ে পড়বো। কেউ 2 ঘন্টা পড়ে যা কিছু বোঝে, কেউ 5 ঘন্টা পড়েও তা বোঝে না। এতে বোঝা যায় সে মনোযোগ দিয়ে পড়ছে না।
একজন ট্যালেন্টেড জিনিয়াস, নিউটন বলেছিলেন জিনিয়াস বলে কিছু নেই, ধৈর্য ধরে পরিশ্রম করাটাই হচ্ছে জিনিয়াস, ধৈর্য ধরে পড়াশোনাটা হচ্ছে জিনিয়াস। সুতরাং পড়াশোনা করা মনোযোগ দিয়ে ধৈর্য ধরে, হতাশ হওয়ার কিছু নেই। তাহলে আমাদের মনে রাখতে হবে কি জিনিস? এক্সারসাইজ প্রতিদিন 30 থেকে 40 মিনিট, ঘুমানো 8 ঘন্টা অ্যাভারেজ, ব্যালেন্স ডায়েট, সকালের নাস্তা মাস্ট, কোনো অবস্থায় মিস দেওয়া যাবে না। এই বিষয়গুলো মনে রাখতে হবে। আর পড়ার সময় রুটিন করে সঠিক সময় সঠিক জিনিস পড়তে হবে, বুঝতে হবে। কিন্তু একটা জিনিস বলেছি, কিন্তু পড়ার জন্য পড়া নয়, বোঝার জন্য পড়া। আমরা পড়ি কেন? শেখার জন্য। শিখি কখন? যখন বুঝি। বুঝি কখন? যখন ভাবি। ভাবতে হবে। এই জন্য সূরা কাফে আল্লাহ বলেন, এই কিতাব থেকে তারাই উপদেশ গ্রহণ করতে পারবে যারা বুদ্ধিমান এবং যারা গভীরভাবে ভাবে। তো সুতরাং গভীরভাবে ভাবার ক্ষমতা, আমি যেটা পড়ছি বা যে অঙ্কটা করছি বা যেটা জিওমেট্রি করছি বা যেটা পড়ছি, সেটা গভীরভাবে ভাবতে হবে। আমি কি পড়ছি, কি বুঝছি, কি বুঝলাম, এই ব্যাপারটা যদি একবার বুঝে ফেলতে পারি, এটা আমি ভুলবো না কখনো। শুধু মুখস্থের জন্য নয়, বুঝে বুঝে পড়া, এটা আমার জীবনের জন্য কাজে লাগবে। ব্রেনের ইন্টার কানেকশন, নিউরোজেনেসিস বাড়বে, ব্রেন ডেভেলপ হবে। আমরা যত কিছু বুঝবো, ব্রেনের ইন্টার কানেকশন নিউরোজেনেসিস হয়ে ব্রেন তত ডেভেলপ হবে। এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। এই হচ্ছে মোটামুটি কথা। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সফল হবেন, জীবনে সাকসেস হবেন। আমার অনেক দোয়া, অনেক ভালোবাসা। জুনায়েদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, সারা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শিক্ষকদেরকে সবাইকে ধন্যবাদ। আমি গত 3 বছর আগে এসেছিলাম, আপনাদের অনেককে দেখেছি, আবার হয়তো দেখবো ইনশাআল্লাহ। আর ছাত্রদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এই করোনাকালীন বাসায় আছো, হতাশ হয়েও না।